বর্তমান শহরে অনেক ক্রিমিনাল বেড়ে গেছে, ধর্ষক বেড়ে গেছে। শুধু শহরেই না, গ্রামগঞ্জেও ধর্ষক, মাস্তান, গুন্ডা ইত্যাদি এদের কোনো অমিল নাই। যেখানে যা পায় সেটাই তুলে নেয়। রাস্তায় মেয়েদের ধরে রেপ করছে, এমনকি ছোট বাচ্চাকে ছাড় দেয় না। টিভি, পত্রিকায়, কাগজ খুললেই শুধু ধর্ষণ আর নারী পাচার। একই সংবাদ লিখে লিখে সাংবাদিকরা হাঁপিয়ে গেছে। আর সাথে আমরা পড়তে বা দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। কিন্তু কেউ এর বিরুদ্ধে দাঁড়ায় না, সবাই হাঁ করে চেয়ে আছে। কবে এইসব বন্ধ হবে? কবে সমাজটা নিরাপদ হবে? রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করে শান্তি পাবে? কবে হবে এইসব? সবার মনে শুধু একই প্রশ্ন। কিন্তু কখনো কেউ সমাজের ঠিক করার কথা ভাবেনি। যারা ভেবেছে তারা সাপোর্ট না পাওয়ার কারণে আবার মুখ থুবড়ে পড়ে যায়, অথবা দুনিয়া ছেড়ে চলে যায়। তাই সমাজ আগের মতোই আছে। নারী পাচার, নারী ধর্ষণ এসব কিছু এখন সবার সামনে হয়, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ থাকে না। ঠিক এমন সময় মামুন চৌধুরীর একমাত্র মেয়ে মণি কার নিয়ে শপিং করতে যাচ্ছিল। গাড়ি নিয়ে চলে আসলো, তারপর গাড়ি পার্কিং করে নামলো। পরনে শর্ট ড্রেস, বুকে ওড়না নাই, হাঁটুর নিচে সব দেখা যায়। পিঠে মনে হয় ফুটবল খেলার মাঠ। এমন অবস্থা দেখলে যে কোনো পুরুষের মাথা খারাপ হবে। তাহলে ধর্ষক হবে না কেন? মনে এরকম সিনেমার নায়িকার মতো আঁকাবাঁকা পথে হাঁটছিল। এটা দেখে হয়ে গেল পুরুষদের মাথা খারাপ। কিডন্যাপ করার প্ল্যান করে নিল। চারদিক থেকে এসে মণিকে ঘিরে ধরল। মণি যেদিক যায় সেদিকেই রাস্তা বন্ধ। বেশ কয়েকটা মাস্তান এসে মণিকে চারদিক থেকে ঘিরে ধরেছে। মণি আর যাওয়ার রাস্তা পেল না। পেছন থেকে এক লোক এসে মণির মুখ চেপে ধরল। তাদের গাড়িতে ওঠাবে এমন সময় মণি হাতাহাতি করতে করতে একটু ছাড়া পেল। সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। শহরের সবাই এসে দাঁড়ালো, অথচ কেউ মণির কাছে আসার সাহস পেল না। সবাই দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো। আর মণি নিজেকে বাঁচানোর হাজার চেষ্টা করতে লাগলো। আর মাস্তানরা তাকে ধরে ইজ্জত নষ্ট করতে চাইল। মণি গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে। মণির এমন চিৎকার বাতাসে প্রতিধ্বনি হয়ে রকি নামের এক ছেলের কানে পৌঁছালো। রকি কানে হেডফোন লাগিয়েছিল, তাই স্পষ্ট শুনতে পেল না। তাই কান থেকে হেডফোন সরিয়ে ভালো করে আওয়াজ শোনার চেষ্টা করল। পরে বুঝতে পারল সে সত্যি শুনছে। কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রকি বুঝতে পারল চিৎকারটা আশেপাশে থেকেই আসছে। এজন্য রকি হাঁটার স্পিড বাড়ালো, জোরে জোরে পা চালাতে লাগলো। হাঁটতে হাঁটতে সামনে এসে দেখে চারদিকে মানুষ ঘিরে আছে, আর মাঝখানে একটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। সবাই চুপ থাকলেও রকি চুপ থাকার ছেলে নয়। কাঁধে ব্যাগ রেখেই তাদের দিল একে একে লাথি। রকির লাথি খেয়ে তারা সবাই একটু দূরে গিয়ে পড়ল, আর মণি ছাড়া পেল। মণি তাড়াহুড়ো করে দাঁড়ালো, মণির বুকের ওড়না নাই। সেজন্য রকি তার ব্যাগ থেকে গায়ের শার্ট খুলে মণিকে দিয়ে আবার ব্যাগ কাঁধে নিল। এদিকে এই মাস্তানরা রেগে আগুন। তাদের কাছে বাধা দেওয়ার মতো সাহস কার হলো? কে তাদের বাধা দিল? লাথি মারল। সবাই উঠে দাঁড়িয়ে দেখে মণির পাশে এক তরুণ যুবক দাঁড়িয়ে আছে। বডি টডি একদম ফিটফাট, হিরো স্টাইলে দাঁড়িয়ে আছে। এটা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। তাদের একজনকে পাঠালো রকির লাশ ফেলার জন্য। রকিও কম ছিল না, সে কিছুটা হলেও মারপিট জানে, আর তাই সিনেমার হিরোদের মতো গুন্ডাদের সাথে মারপিট করতে লাগলো। মনে একটু দূরেই দাঁড়িয়ে তাদের মারপিট দেখছে। রকি গুন্ডাদের আচ্ছা মতো কেলানি দিল। এমন সময় মনির সিকিউরিটি গার্ডরা এসে পড়ল। এতক্ষণ ধরে মার খেলো, আবার এখন সিকিউরিটি গার্ড এসে গেছে, হয়তো আবার মার খেতে হবে। এটা ভেবে সবকটা গুন্ডা দিল দৌড়। রকি এবার হাত পা ছেড়ে ঝুড়ে গার্ডদের কাছে আসলো আর বলে উঠল, কি ভাই, আপনারা কি ওনার গার্ড? তাহলে কি আপনারা এতক্ষণ সিনেমা দেখছিলেন? আপনি ওদের বকবেন না, আমি ওদের সাথে করে আনিনি। ও, তার মানে আপনাকে নোবেলটা দেওয়া উচিত। কিসের নোবেল? এই যে বলিউড অভিনেত্রীর মতো পোশাক পরে সমাজটাকে নষ্ট করার জন্য। কি বলছেন কি এসব? কুল কুল, আপনি নিশ্চয়ই বাঙালি। হুম। একজন বাঙালি হয়ে তার উপর আবার মুসলমান হয়ে এসব ছোট বাচ্চাদের পোশাক পরতে আপনাদের লজ্জা করে না?
হোয়াট ডু ইউ মিন? এটা ছোট বাচ্চার পোশাক নয়, এটা মডার্ন ড্রেস। নিকুচি করি আপনার মডার্ন ড্রেসের। যে ড্রেস নারীর সতীত্বই রক্ষা করতে পারে না, সেটা নাকি মডার্ন ড্রেস। হোয়াট রাবিশ! আমি রাবিশ নই। আপনি নিজেই নিচের দিকে তাকান তো। বাচ্চারা ছোটবেলা যেটা পরতো সেটা। আর উপরে তো জঙ্গলির মতো পোশাক। এইটুকু পোশাক পরার চেয়ে না পরাই ভালো। না মানে বাড়তি খরচ না করাই ভালো না? আপনি জানেন আমার বাবা কত বড় লোক? দেখেই বোঝা যাচ্ছে টাকা নেই বলে পোশাক কিনতে পারে না। আমায় বইলেন, আমি কিনে দেব। ইউ শ্যাট আপ! ম্যাডাম, এত ইংরেজি জানি না। গালি দিলেও মনে করব আদর করছেন। উফ, আপনি আজ আমার উপকার করেছেন বলে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন। আরে রে, আমি শুধু কথা বলাতেই আমার 12টা বেজে যেত। তাহলে ওরা যে আপনার অ্যাকাউন্ট লোড করতে লেগেছিল, কই ওদের তো কিচ্ছু হলো না? ওদের আমার বাবা দেখে নিবে। ইস যা, ওদের একটা পিক তুলতেই ভুলে গেছি। কেন? আপনিই তো বললেন আপনার বাবা দেখবে, তাহলে পিক না তুললে কি করে দেখবে? ইউ! মনির রাগে হাত পা আঁচড়াতে লাগলো, আর রকি 32টা দাঁত বের করে দেশ স্বাধীন করার এক হাসি দিল। মনি তো আরো আগুন, যেন রকি আগুনে কেরোসিন দিচ্ছে। এমন সময় আরেকটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে নেমে আসলো মনির বাবা মামুন চৌধুরী। এতক্ষণ এলাকার সবাই পাবলিক হয়ে মনি আর রকির ঝগড়া দেখছিল, কিন্তু এমন সময় যারা যারা কাজে চলে গেল। মামুন চৌধুরী গাড়ি থেকে নেমে আসলো। রকি তার দিকে তাকিয়ে থাকলো, একবার মনির দিকে তাকায় তো আবার মামুন চৌধুরীর দিকে তাকায়। বাবা তুমি কে? আমি হলাম গণ্যমান্য জঘন্য ব্যক্তি রকি। বাসা কোথায়? বাসা নাই, যেখানে রাত সেখানেই ক্যাত। মানে? মানে খুব সোজা, এই শহরে নতুন আসছি, কিচ্ছু জানি না। ও আর স্যার, ওরা কারা? জানি না বাবা, ওরা শহরটাকে নষ্ট করে দিল। মেয়েদের ধরে ধরে পাচার করে দিচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণ করছে। আপনার এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না কেন? ওদের অনেক ক্ষমতা, আর এক বিশেষ কারণে আমার উপর হামলা হয়। কিন্তু এসব গাধামার্কা গার্ড কী জন্য রাখেন? বাসা থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম কয়েকজন গার্ডকে নিয়ে যা, কিন্তু ও তো আমার কথা শুনে না। কান মুলে দিতেন। কি? চুপ। বাবা দেখছো, একটা রাস্তার ছেলে আমায় ধমক দিচ্ছে। আর রাস্তার ছেলেরা যে আপনার গায়ে হাত দিছিল, তাদের কি হবে? কচু হবে। মনি আর রকির ঝগড়া দেখে মামুন সাহেব একটু মুচকি হাসলেন। রকিকে তার মনে ধরেছে, ওকে হয়তো দরকার পড়বে, তাই হাতে কার্ড নিয়ে রকির দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, বাবা এ নাও আমার কার্ড, সময় পেলে একবার এসো, তবে তাড়াতাড়ি আসতে পারলে চলে এসো। জি স্যার, অবশ্যই। বাবা, তুমি ওকে আবার দেখা করতে বলছো? আয় মা, বাসায় চল। সিকিউরিটি মনির গাড়িটা বাসায় নিয়ে যাও। কিন্তু বাবা, আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কথা শোন, কেনাকাটা পরে করিস। না, এখনই করতে হবে। তাহলে যা, সিকিউরিটি মনির সাথে শপিং মলে যাও, খুব অ্যালার্ট। সিকিউরিটি সব ইয়েস স্যার বলে মনির পিছু পিছু রওনা হলো, আর মামুন চৌধুরী আবার গাড়িতে উঠে অফিসে চলে গেলেন। আর এদিকে থেকে গেল রকি। রকি কার্ডটা হাতে নিয়ে খেলছে, আর মনি যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মনি শপিং মলে চলে গেল। রকির দৃষ্টির আড়াল হয়ে গেল। রকি এবার তার গন্তব্যের দিকে মানে হোটেলের দিকে রওনা হলো। আস্তে আস্তে এক বিশাল হোটেলের সামনে এসে পড়ল। ভিতরে গেল আর থাকার জন্য একটা রুম বুকিং করলো। তারপর চাবি নিয়ে সেই রুমে চলে গেল। এদিকে মনি শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বড়লোক বাপের মেয়ের শপিং করা বলে কথা। সন্ধ্যা পর্যন্ত শপিং করলো, তারপর আবার বাসার দিকে রওনা হলো। তার সাথে যে এতগুলো গার্ড, এটা তার একদম পছন্দ না। এজন্য কোথাও গেলে সে একাই চলে যায়। এতগুলো গার্ড তার চারিদিকে ঘিরে যেন মনির দম বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, বাবার আদেশ বলে কথা। মনি তার বাবাকে খুব ভালোবাসে। বাসায় মাও আছে, কিন্তু মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। এছাড়াও তার পরিবারে দাদা দাদি আছে। তো মনির এইসব দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে এসে গাড়িতে উঠে বসলো। গার্ডদের মধ্যে একজন গাড়ি চালাতে লাগলো।
মনির গাড়ির সামনে দুইটা গাড়ি, পিছনে দুইটা গাড়ি, মাঝখানে মনির গাড়ি। এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে কোনো এমপি মন্ত্রী যাচ্ছে। মনির ইচ্ছার বিরুদ্ধে এভাবে যেতে হচ্ছে। গাড়িগুলো এসে একদম মনির বাসার গেটের সামনে দাঁড়ালো। একজন গার্ড দারোয়ানকে ফোন করলো। ফোন পাওয়া মাত্রই দারোয়ান এসে দরজা খুলে দিল। গাড়ি ভেতরে নিয়ে এলো। সে এক বিশাল বাড়ি, একদম রাজমহল। চারদিকে গার্ড দাঁড়িয়ে মনি গাড়ি থেকে নেমে আগে টং টং করে বাসার ভেতরে চলে গেল আর চিৎকার করতে লাগলো। বাবা বাবা কোথায় তুমি? উপর থেকে মনির মা নাজমা বিবি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? বাবা কোথায়? তোমার বাবা তো অফিস থেকে আসেনি। কেন, কি হয়েছে? আজ বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? একটু শুনি। মুড নেই, আমি রুমে গেলাম। কথাটা বলে মনি তার মার পাশে যেয়ে উপরে তার রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর ধপাস করে বসে পড়ল। তখন দুইটা গার্ড এসে দিয়ে গেল। মনি উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে আবার খাটের উপর ধপাস করে শুয়ে পড়ল। পাশ থেকে ফোনটা হাতে নিল। এরপর গেম খেলতে লাগলো। অফিসে কাজ কাম শেষ করে বাসার দিকে রওনা হলো মামুন চৌধুরী। ঠিক এর বেলায়ও অমন, সামনে একটা গার্ডের গাড়ি, পেছনে একটা। এভাবেই মামুন চৌধুরী বাসায় ঢুকতে তার স্ত্রী নাজমা তাকে বলল, মনি, এত রেগে আছো কেন? কি হয়েছে? আরে তেমন কিছু না, কিন্তু ও রেগে গেলে কি জন্য? জানি না, উপরে ওর রুমে শুয়ে আছে। মামুন চৌধুরী ওভাবেই উপরে মনির রুমের সামনে আসলেন। দরজায় নক দিলেন। ভেতর থেকে আওয়াজ আসলো। খোলাই আছে, চলে আসেন। মামুন চৌধুরী গুটি গুটি পায়ে তার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। মনি তার বাবাকে দেখে মোবাইল ফুঁকে মেরে মুখ হাফ করে নিল। এইটা দেখে মামুন চৌধুরী বলে উঠল, মা, আমার কি হয়েছে আপনার? তোমার ছেলে কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ করছে, অবশ্যই করছে, 1000 বার করছে। হয়েছে হয়েছে, এবার বলেন তো কি অপরাধ? বাবা, আমি কি কোনো অপরাধী নাকি কোনো ক্রিমিনাল? কেন কেন তুমি কেন ক্রিমিনাল হবে? তাহলে আমার সামনে পেছনে এত গার্ড থাকবে কেন? আমার অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কিন্তু মা, ওভাবে না গেলে তোর প্রতি হামলা হবে, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু জানি না, আমি আর ওদের সাথে যেতে পারবো না। যেন ওরা সবকটা জিন্দা লাশ, সব সময় পিছু পিছু ঘুরে। গার্ডদের কাজ তো এটাই। আমি এসব জানি না, আমি কাল থেকে একা একা ঘুরবো। না মা, এমন করিস না। তোর কিছু হলে আমি কি করে বাঁচবো বল? তুই যে আমাদের অমূল্য সম্পদ। আমি এমন বন্দি হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বয়স এখন ঘুরে বেড়ানোর। বান্ধবীরা সবাই আমায় দেখে ঠাট্টা করে। আচ্ছা আচ্ছা, গার্ডদের নিস না, অন্তত একজন ড্রাইভারকে নে। ড্রাইভার নেওয়া যেতে পারে। আমি যাকে ড্রাইভার দিব তাকেই কিন্তু মানতে হবে। ওকে বাবা, ওকে। প্রমিস? প্রমিস। আচ্ছা, তুই কি করিস? এভাবে আরও কিছুক্ষণ গল্প করল নিজের ছোট মায়ের সাথে। তারপর বাইরে এসে তার রুমে চলে গেল। জামা কাপড় চেঞ্জ করেছে আর ভাবছে, এমন একজনকে ড্রাইভার করতে হবে যে একাই 100 জনের সমান। সে থাকলে মনের কোনো ক্ষতি হবে না। এমন একজনকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো? মামুন চৌধুরী মনে মনে এইসব ভাবছিল। তখন তার স্ত্রী নাজমা বিবি রুমে আসলো। স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? এমন চিন্তিত দেখাচ্ছে। মনির জন্য এমন একজন ড্রাইভার খুঁজতে হবে যে একাই 100 জনের সমান। কিন্তু মনি, এ আবার হঠাৎ কি হলো? এবার মামুন চৌধুরী তার স্ত্রী নাজমা বিবিকে সব ঘটনা খুলে বলল। মনির উপর হামলা, রকি এসে সাহায্য করা, মনির গার্ড পছন্দ না, এসব কিছু বলল। এটা শুনে নাজমা বেগম বলতে লাগলো, তুমি এত চিন্তা করছো কেন? যেই ছেলে কর্তব্যের খাতিরে এত কিছু করতে পারে, সে চাকরির খাতিরে কি না করবে? তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তা নয় তো কি, ও তো একই মনিকে রক্ষা করছে। তার ওর থেকে সাহসী শক্তিশালী কে আছে? আমিও ওর কথাই ভাবছিলাম, কিন্তু সে এখন কোথায়? কি করে তাকে পাবো? হাতের কাছে পেয়েও চিনতে পারলো না, এখন তো খুঁজতে হবেই। অবশ্য আমার সাথে দেখা করতে বলেছি ওকে। তাহলে তো হয়েই গেল, এবার চলো, খাবে। তারপর মামুন, নাজমা আর মনি তিনজনে খেতে বসলো।
আর এদিকে রকি হোটেলের রুমে বসে থেকে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। খাওয়া দাওয়া করে একটু হোটেলের বাইরে আসলো ঘোরার জন্য, কিন্তু বাইরে বাতাস খুব ঠান্ডা, তাই রকি আবার ভিতরে ঢুকে পড়ল। সব রুমের দরজা বন্ধ, কিন্তু শুধু একটা রুমের দরজা একটু ফাঁক হয়ে আছে। রকি ভিতরে উকি দিল, তখন দেখতে পেল একটা লোক সাদা প্যাকেটে কি যেন ভাবতেছে। তখনই রকি রুমের ভিতরে চলে গেল আর একটু পর বাইরে চলে আসলো। বাইরে এসে সে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে হোটেলে হই হুল্লোড় পড়ে গেল। রকি রুম থেকে বেরিয়ে এসে দেখে পাশের রুমের সামনে সবাই ভিড় করে আছে। রকি সাইড দিয়ে সামনে এসে দেখে লোকটা পড়ে আছে, হাতে বন্দুক, কপাল ফোঁটা হয়ে বেরিয়ে গেছে, রক্তে বেছে লাল হয়ে গেছে, গায়ের উপর হিরোইন ছিটিয়ে পড়ে আশ্রিয়ে তাকে এভাবে দেখে কান্না করে দিল। আল্লাহ গো, এ কি হয়ে গেল? এ কেমন করে হলো? এই আপনি কে? স্যার, আমি ওর বন্ধু রকি। বিকালে ও আমার সাথে কত সুন্দর করে কথা বলল, কত মিষ্টি মিষ্টি কথা বলল। শান্ত হন, উত্তেজিত হবেন না। স্যার, ওর কি হয়েছিল? কেমন করে এমন হলো? তোমার বন্ধু অতিরিক্ত নেশা করেছে, তার উপর কিভাবে খুন হয়েছে এটা পোস্টমর্টমের পরে বলা যাবে। বন্ধুরে, তুই কেন আমায় নিয়ে গেলি না? দেখো রকি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এটাই এখন মানতে হবে। স্যার, জলিল আমার খুব ভালো বন্ধু ছিল। এখন এটা বলো, তোমার বন্ধু কি নেশা করতো? হ্যাঁ স্যার, তার প্রেমিকা তাকে ছেড়ে যাওয়ার পর থেকে সে নেশা করে। মাঝে মাঝে করতো নাকি সব সময়? প্রায় সব সময়। আর যখন সে নেশা করত, তখন সে মেয়েকে না পেলে সে কি করত নিজেও জানতো না। তুমিও কি করতে? না স্যার, আমাদের বন্ধুদের মধ্যে শুধু দুজন নেশা করে। ওর অ্যাড্রেস দাও। স্যার, নেশা করার জন্য সে বাসায় থাকে না, হোটেলে হোটেলে থাকে। তার ফটো দাও। এই নেন, ওর নাম জসিম। পুলিশ রকির কাছ থেকে তার ফটো নিল। তারপর রকি মুচকি হেসে তার রুমের দিকে যেতে লাগলো। পুলিশ রকির হাসির মানে খুঁজে পেল না। রকি তার রুমে এসে ব্যাগ সাজিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে পড়ল। পুলিশ জলিলের লাশ পোস্টমর্টম করল আর তদন্ত করে জানতে পারল অতিরিক্ত নেশা করার ফলে নিজেকে খুন করেছে। এরপর আর জলিল খুনের কেস সামনে বাড়ালো না। পুলিশ জলিলের লাশটা কাফন দাফন করার ব্যবস্থা করল আর জসিমকে খুঁজতে লাগলো। অনেক খোঁজ নিয়ে জানতে পারলো জসিম সত্যিই নেশা করে। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করলো, আর যখন জসিম জানতে পারলো তাকে পুলিশ খুঁজতেছে, তখন আরও পালিয়ে থাকতে লাগলো। পুলিশ তাকে বাঁচানোর জন্য খুঁজতেছে আর সে ভাবছে তাকে অ্যারেস্ট করবে, সেজন্য সে ইচ্ছে মতো পালিয়ে বেড়াচ্ছে। এদিকে রকি এই হোটেলে থেকে আরেক হোটেলে শিফট হলো। হঠাৎ করে তার মনে পড়লো কেউ তাকে দেখা করতে বলেছিল। পকেটে হাত দিয়ে দেখে কার্ডটা এখনও আছে। তো সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী অফিসে চলে এলো। অফিসের সামনে এসে দেখে এক বিশাল অফিস। ঢুকতে যাবে এমন সময় একজন দারোয়ান এসে রকিকে আটকালো আর বলল কি চাই। তখন রকি বলল, আমায় আপনার বস ডেকেছে। দারোয়ান রকিকে দাঁড়াতে বলে সে মামুন সাহেবের কাছে ফোন দিল। মামুন চৌধুরী বলল সে লোক পাঠাচ্ছে। দারোয়ান ফোনটা রেখে রকিকে ওয়েট করতে বলল। রকি দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো আর রকিকে নিয়ে অফিসের ভিতরে যেতে লাগলো। রকি অফিসের চারদিকে তাকিয়ে দেখতে লাগলো অফিসটা বেশ বড়ই। অনেক শ্রমিক এখানে কাজ করে, যে যার কাজে বিজি। লোকটা রকিকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। রকিকে দেখে লোকটা চলে গেল। রকি মামুন চৌধুরীকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রকিকে বলল, আরে রকি, বসো না, দাঁড়িয়ে আছো কেন? জি, ধন্যবাদ। তারপর বলো, এখন কি করছো? তেমন কিছু না, তবে কিছু করার চেষ্টায় আছি। ও, তা লেখাপড়া কত দূর কি? 1 to 5 পাস। মানে বুঝলাম না। আসলে ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিছি, আর 3বারই আলহামদুলিল্লাহ ছক্কা, তাই লেখাপড়া থেকে ছুটি পাইছি। ও, গাড়ি চালাতো কি পারো? জি পারি তো। আমি একটা চাকরি দিলে কি করবে? অবশ্যই করব আঙ্কেল। রান্না করা, বাসন মাজা, ঝাড় দেওয়া সব পারি। বলেন কি করতে হবে? আরে তেমন কিছু না, আমার মেয়েকে তো চিনো।
চিনব না মানে? যেই ঝগড়ি, বাপরে বাপ। হ্যাঁ, ও একটু ঝগড়াটে কিন্তু মনের দিক থেকে খুব ভালো। একবার কাউকে আপন করলে তাকে কখনো কষ্ট পেতে দেয় না। ও হ্যাঁ, ওর বডিগার্ড হতে হবে তোমায়। স্যার, আমায় আপনি নিজেই খুন করেন, তবুও অমন রাক্ষসীর হাতে দিয়েন না। দেখো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। দেখলাই তো আমার অন্য গার্ডরা কেমন, ওদের ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারছি না। ঠিকই বলছেন। প্লিজ বাবা, রাজি হও, যত টাকা লাগবে আমি দিব, তবুও আমার মেয়েকে বাঁচাও। কিন্তু স্যার, প্লিজ বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিক রক্ষা করতে পারবে। এতই করে যখন বলছেন তাহলে রাজি হলাম, কিন্তু আপনার ঝগড়ি মেয়ে কি রাজি হবে? ওকে আমি রাজি করাবো। আচ্ছা, তাহলে সমস্যা নাই। মামুন চৌধুরী রকিকে এত অনুরোধ করে বলাতে রকি রাজি না হয়ে পারল না, রাজি হয়ে গেল। তারপর মামুন চৌধুরী রকিকে নিয়ে অফিস থেকে বাসার দিকে বের হলো, আর তার বিয়েকে বলল সে এখনই আসে। রকিকে নিয়ে মামুন চৌধুরী বাসায় চলে আসলো। বাসায় এসে দেখি মনি বাসায় আছে, কোথাও যায়নি। এটা শুনে মামুন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মামুন চৌধুরী জোরে জোরে মনিকে ডাকতে লাগলো। মনি ঘরে শুয়ে থেকে বই পড়ছিল। হঠাৎই এই অসময় তার বাবার ডাক শুনে সে খুব অবাক হলো। রুম থেকে বেরিয়ে আসতে লাগলো, সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখ তুলে দেখতেই তো মনি অবাক হয়ে গেল। রাগী কণ্ঠে চিল্লিয়ে বলতে লাগলো, এই বাদর, এই তুই কেন আমার বাসায়? কি, আমায় আনি বাদর বললেন? ওকে, তাহলে আপনি বাদর নেই। তুই আমার বাসায় কি করছিস? শুনেন ম্যাডাম, আমি আপনার বাসায় আসিনি, আমায় নিয়ে আসা হয়েছে। বাবা, তুমি তুমি কেন এই বাদরটাকে বাসায় আনলে? আমার কথাটা আগে শোনো। না, আগে কে বের করো। মা, আমার এমন করো না, শোনো আমার কথা। কি? তুই আমায় প্রমিস করেছিলি আমি যাকে তোর ড্রাইভার বানাবো তাকে তুই মেনে নিবি। হ্যাঁ, করছিলাম। এখন থেকে রকি তোর ড্রাইভার, বডিগার্ড, বন্ধু সব। ইম্পসিবল। কথা দিলে রাখতে হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু না। ওকে ওকে, কথা রাখলাম। এই বলে বিড়বিড় করতে করতে মনি উপরে চলে গেল। রকি মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মামুন সাহেব বলল, বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে ও একটু জেদি। আরে আঙ্কেল, কি বলেন? রাগ কেন করব? ধন্যবাদ বেটা। কই গো নাজমা? হ্যাঁ বলো। রকিকে একটু চা নাস্তা দাও, আমি অফিস গেলাম। আচ্ছা, দিচ্ছি। রকি, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার আন্টি তোমায় নাস্তা দিচ্ছে। আচ্ছা। মামুন চৌধুরী অফিসে চলে গেল। রকি ফ্রেশ হতে গেল, আর নাজমা বিবি রান্নাঘরে গেল। রকি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ওখানে বসো, আমি নাস্তা দিচ্ছি। জি আন্টি। রকি চেয়ারে বসে পড়ল, আর নাজমা বিবি রকিকে নাস্তা দিল। রকি নাস্তা করলো, তারপর এসে সোফায় বসে পড়ল। যেহেতু মনি এখন কোথাও যাচ্ছে না, তাই রকির কোনো কাজ নেই, সেজন্য বসে থেকে ফোন টিপতেছে। এমন সময় ওপর থেকে মনি হানফন করতে করতে নেমে আসলো, আর বলতে লাগলো, মা, আমি কলেজ যাচ্ছি। কিন্তু রকিকে সাথে করে নিয়ে যা। আমি পারবো না। পাগলামি করিস না। ওকে ওকে পাঠাও। কথাটা শুনে রকি হাঁ করে তাকিয়ে আছে। রান্নাঘর থেকে নাজমা বিবি রকিকে ইশারায় যেতে বলল। রকি সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। মনি সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো, আর রকি গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। তখনই রকি বলল, কই যাবেন ম্যাডাম? জাহান্নামে। রাস্তা বলেন। উফ, তুই কি কানা? কতবার বললাম কলেজ যাব। ওটা তো বাসায় বলছেন, এখানে তো বলেননি। তোকে আলাদা করে বলতে হবে? হ্যাঁ, যেহেতু আমি আপনার বডিগার্ড, ড্রাইভার, আবার বন্ধু। কচু তুই আমার। আমায় দেখতে কি কচুর মতো মনে হয়? না, তুই একদম শাহরুখ খান, যত সব। আজ প্রথম কেউ আমার এত প্রশংসা করলো। তাহলে নাচেক। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি নেচে নেই। ইডিয়েট, গাড়ি থামাবি না, নয়তো বাবার কাছে ফোন করব। আপনিই তো নাচতে বললেন। তোকে আমি বাপ রে, রেগে ভূত আর নট কথা। মনি রেগে লালে লাল হয়ে গেছে, আর রকি দাঁত কেলিয়ে মুসকি মুসকি হাসতেছে। তারপর গাড়ি সোজা কলেজে চলে আসলো।
রকি তাড়াহুড়ো করে নেমে আসতেই মণি একা একা নেমে গেল, তাই রকি ওখানেই দাঁড়িয়ে রইল। মণি সোজা কলেজের দিকে রওনা হলো। কলেজে অনেক ছাত্রছাত্রী, বেশ বড় আর নামকরা একটা কলেজ। এই কলেজে পড়তে পারলে গরিব ছাত্রছাত্রী নিজেকে গর্বিত মনে করবে। রকি গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মণির দিকে নজর দিল, আর মণি এসে তার বান্ধবীদের সাথে আলাপ করতে লাগলো। কিরে, লুকিয়ে লুকিয়ে প্রেম করিস অথচ আমাদের বললিও না? আমি কবে প্রেম করলাম? বিএফের সাথে কলেজে আসছিস? তোদের চোখ কি গেছে না আছে? ও আমার ড্রাইভার। একজন সামান্য ড্রাইভারকে আমার বিএফ বানাচ্ছিস? কি বলিস রে? তার মানেও তোর বিএফ নয়? না। তার মানে আমার হয়ে গেছে? কি হ্যান্ডসাম রোমান্টিক রোমান্টিক মুড! কালো ড্রেসে একদম হিরোদের মতো লাগছে। ড্রাইভার হলে কি হবে, একদম চাক্কার চেহারা। মাথা, চল ক্লাসে যাব। মণি আর তার বান্ধবীরা ক্লাসে চলে গেল, আর রকি ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর মণি ক্লাস থেকে বের হলো। রকি মণির দিকে দৃষ্টি করে আছে। ও জানে ওর ওপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এর একটা আলাদা কারণ আছে। তো এভাবেই মণি একের পর এক সমস্ত ক্লাস শেষ করল, আর তার বান্ধবী রিমা শুধু রকিকে দেখা নিয়ে ব্যস্ত। বিষয়টা রকি খেয়াল না করলেও মণি কিন্তু বারবার খেয়াল করেছে। মনে কিছুটা বিরক্তকর লাগলেও তা প্রকাশ করল না, শুধু দেখছে আর বেগুনের ফোলা ফুলছে। সবকটা ক্লাস শেষে মণিসহ তার বান্ধবীরা রকির কাছে এলো। হাই, হ্যালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাসায় যাব। মনি, চল না আজ একটু ঘুরে আসি। আজকে নয়, কালকে। আচ্ছা। তারপর মণি গাড়িতে উঠে বসলো। রকি গাড়ি স্টার্ট দিল আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মণি কিছু বলছে না, শুধু রাগে বলতেছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো তারা। মণি গাড়ি থেকে নেমেই টং টং করে ভিতরে চলে গেল। রকি গাড়ি পার্কিং করে সেও ভিতরে আসলো। বাবা, বাবা, বাবা। দুপুরে মামুন সাহেব অফিস থেকে বাসায় ফিরছে। গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিল। রান্না হতে দেরি হবে তাই। তার মধ্যে মনির এমন চিৎকার শুনে লাফিয়ে নিচে চলে আসলো। বাবা। এই তো আমি হাজির। তারপর বলো মা, রকিকে তোর কেমন লাগলো? কচু লেগেছে। কি হয়েছে মা, এত রেগে আসো কেন? ও আমার ড্রাইভার, তো ড্রাইভারের পোশাক কেন নেই? আজ তো নতুন, সেজন্য ভুল হয়েছে। ওকে বলে দাও এরপর যেন ভুল না হয়। ওকে কি তোর পছন্দ হয়েছে না? মানে ওকে কি তুই ড্রাইভার রাখবি? আজকেই ওর পোশাক পরতে বলবা, এখন থেকেই। এবার বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। মামুন জোরে এক নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, অন্তত পছন্দ তো হয়েছে। আর বলে দিও ও যেন চুলে কোনো স্টাইল না করে, ড্রাইভার ড্রাইভারের মতো যেন থাকে। ওকে, তাই থাকবে। মনে থাকে যেন। মনি তার রুমে চলে গেল। মামুন হাঁপ ছেড়ে পিছনে রকির দিকে ঘুরল। উফ, তা বাবা রকি, বলো তো কি হয়েছে? মনি এত রেগে গেল কেন? জানি না আঙ্কেল, আমি ওকে নিয়ে গেছি আবার নিয়ে আসছি। ওই মেয়ের এক এক সময় এক এক তাল উঠে। চলো আমরা বাগানের দিকে যাই। তারপর রকি আর মামুন চৌধুরী হাঁটতে হাঁটতে বাসার পেছনে বাগানে আসলেন। আর মামুন চৌধুরী রকির উদ্দেশ্যে বলল, দেখো রকি, আমার এখন চারদিকে শত্রু ঘেরা। এমনিতেই আমি অফিসিয়ালির দিক থেকে অনেক শত্রু, তার মধ্যে আমি আরও একটা কাজ করছি, সেটার জন্য আরও শত্রু। কি কাজ আঙ্কেল? তুমি তো শহরে নতুন, তাই হয়তো সব কিছু এখনও জানো না। শহরের দিনকে দিন নারী কমতে যাচ্ছে, কারণ তারা নারীকে পাচার করছে, কেউ ধর্ষণ করছে। হ্যাঁ আঙ্কেল, একটা দিনে আমি এটুকু বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানকার পুলিশ সব তাদের হাতে। কেউ পুলিশের কাছে বিচার দিলে নিয়ে গেলে তাকে ওই গুন্ডাদের হাতে তুলে দেয়। ও, তো আমি এই নালিশ সোজা বর্ডার আর্মির কাছে পৌঁছে দিচ্ছি। আর এই কথা কেমন করে যেন ওরা বুঝতে পেরে গেছে। ও তখন থেকে আপনার মারতে চাই? আমাকে নয়, ওদের টার্গেট আমার মেয়ের উপর। হ্যাঁ আঙ্কেল, আপনিও সাবধানে থাকবেন। আমি থাকতে মনির একটা চুল পরিমাণও কেউ ক্ষতি করতে পারবে না। সেজন্যই তো তোমার বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছি। আপনি নিশ্চিত থাকুন। রকি আর মামুন চৌধুরী বাগানে গল্প করছিল।
আর মনি রকিকে খুঁজতে লাগলো বাইরে ঘুরতে যাবে বলে, কিন্তু বাসার মধ্যে পেল না। সে যেন জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। মামুর সাহেব শুনতে পেয়ে তারা দুজনেই বাসার ভিতরে আসলেন। মনি তার বাবা আর রকিকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হলো আর বলল, বাবা তুমি কোথায় ছিলে? এই তো মা, একটু বাগানে গেছিলাম। আমি বাইরে যাব, তোমাদের গার্ডকে পাঠাতে চাইলে পাঠাতে পারো। সেটা আমায় কেন বলছিস? যাকে বলার তাকে বল। কি বলবো? বল তুই কোথায় যাবি। আরে আঙ্কেল ছাড়েন তো, বলতে হবে না। আসুন ম্যাডাম। তারপর রকি দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল আর মনি উঠে বসল। রকি গিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। কোথায় যাবেন ম্যাডাম? আগে কলেজে চল, আমার বান্ধবীরাও যাবে। ও, এ দাঁড়া দাঁড়া, তোকে না বলছি তুই ড্রাইভারের ড্রেস পরবি আর আমার সাথে যতক্ষণ থাকবি কোনো রকম স্টাইল করবি না। ওকে ম্যাডাম। রকি বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রেস পাল্টে এসে আবার গাড়িতে উঠে বসল। তারপর মনিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর কলেজে আসলো। সেখানে মনির বান্ধবীরা ওয়েট করছিল। মনি তাদের গাড়িতে উঠতে বলল। তারা ছিল 3 জন। 2 জন পেছনে বসলো আর রিমা সোজা এসে রকির পাশে মানে ড্রাইভারের পাশের সিটটায় বসে পড়ল। এটা দেখে মনি মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠল, কিন্তু তা প্রকাশ পেল না। অবশেষে রকি গাড়ি নিয়ে পার্কের দিকে রওনা হলো। এরই মধ্যে রিমা রকিকে পটানোর হাজার চেষ্টা করেছে, কিন্তু রকি তার কথায় কান দিচ্ছে না। হঠাৎ আয়নায় দেখতে পেল 2টা গাড়ি তাদের পিছু করছে। এটা দেখে রকি বুঝতে পারল এরা মনির জন্য আসে। রকি মনির দিকে ঘুরে তাকিয়ে দেখে গাড়ির স্পিড 3 গুণ বাড়িয়ে দিল। রিমা ইচ্ছে করে ভয় পাওয়ার অভিনয় করে রকির হাত ধরে নিল, আর মনি তো রকির 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। রকি তাদের কোনো কথায় কান না দিয়ে সে গাড়ি চালাচ্ছে আর পেছনে দেখছে। যেতে যেতে অনেক দূর চলে আসলো। গাড়ি একদম ফুল স্পিডে আছে। এদিকে মনি তো রেগে আগুন। রকি ফোন বের করে মনির আরও গার্ডদের ফোন করল। রকি ফোন করা মাত্রই গার্ডরা বেরিয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে তাদের পিছু করল। রকির গাড়ির পেছনে গুন্ডাদের গাড়ি আর গুন্ডাদের পেছনে রকির লোকের গাড়ি। গুন্ডারা ভয় পেয়ে অন্য রাস্তা বেড়ে চলে গেল, সাথে রকির লোকেরাও চলে গেল। এদিকে মনি তো ইচ্ছে মতো গালাগালি করতেছে। মনির গালির ঠেলায় রকির রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো। মনি গাড়ি থেকে নেমে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রকির গালে। মনি তুই একে মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এত জোরে গাড়ি চালানোর? আরে ম্যাডাম আপনার কথা শুনেন। চুপ, একদম চুপ। মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না তাই না? আর এই গাড়ি কি তোর বাপের টাকায় কেনা যে ইচ্ছা মতো চালাবি? ছোট লোকের বাচ্চা। আসলে ম্যাডাম। চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ থেকে তোর চাকরি শেষ। মনি এমন করিস না, রকি কিছু একটা বলতে চাচ্ছে, আগে ওর কথাটা শোন। কোনো কারণ ছাড়া তো আরও এমনি এত জোরে চালাবে না। রিমা তুই চুপ কর, এসব ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম আপনি আমায় ভুল বুঝছেন। মনি কিছু একটা বলতে যাবে এমন সময় মনির ফোনটা বেজে উঠল। মনি ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করলো মনি। হ্যালো বাবা, আজই রকিকে তুমি তাড়াবে। আগে এটা বল, তোরা কি ঠিক আছিস? আমাদের আবার কি হবে? শুক্রিয়া যে তোরা ভালো আছিস। এক মিনিট আমাদের কি হবে বলো তো? আরে আবার কি বলছিস? টুনি তোদের উপর হামলা করছিল? কি বলছো? কখন? কেন? ওদের দেখে তো রকি বাসায় ফোন করে গার্ডদের ডেকেছে। কিন্তু বাবা আমি তো... আজ তো মানতে হবে, রকি না থাকলে আজ তোর যে কি হতো। আচ্ছা বাবা, আমি তোমায় পরে ফোন করছি। আমারও কিছু কাজ আছে। গার্ডরা আমায় বলতেই আমি তোর কাছে ফোন দিলাম। বাই। মনি ফোন কেটে দিল আর অবাক হয়ে রকির দিকে তাকিয়ে রইল। তার নিজেকে নিজেরই অনেক ঘৃণা লাগছে, কিছু না জেনে এভাবে। কিরে কি হয়েছে? রকি তুমি কি জানতে যে টনির লোকেরা আমাদের পিছু করছে? জি ম্যাডাম, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। কিন্তু কি করে করলা? আমি আয়নায় দেখতে পাই তাদের, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দেই আর ফোন বের করে বাসার গার্ডদেরকে ফোন করি। ও দেখলি তো, আমি জানতাম রকি কোনো কারণে এটা করছে, আর তুই কিছু না জেনেই তাকে এভাবে অপমান করলি, থাপ্পড় মারলি।
হয়েছে, তোকে আর এত ওকালতি করতে হবে না। চলেন ম্যাডাম। রকির কথা শুনে মণিসহ সবাই গাড়িতে উঠে বসলো আর তারা আবার পথ চলতে শুরু করলো। পার্কে এসে ঘোরাঘুরি করলো, কিন্তু রকির মন খারাপ। মনির কথাগুলো তার কলিজায় আঘাত করেছে। খুব কষ্ট হচ্ছে তার। কিছু না করে সে গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা মনি খুব ভালো করেই খেয়াল করেছে। মনিরও খুব খারাপ লাগতে লাগলো। এভাবে তাকে মারা ঠিক হয়নি। সবাই খুব আনন্দ করছে, কিন্তু রকি চুপচাপ বসে আছে। রিমা এসে রকিকে নিয়ে যেতে চাইল, কিন্তু রকি গেল না, ওভাবেই দাঁড়িয়ে থাকলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো, তাদের আড্ডার সময় ফুরালো। সবাই এসে আবার গাড়িতে বসলো, আর রকি গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। রকি, হুম। খুব কষ্ট পেয়েছো তাই না? আরে না, কষ্ট কেন পাবো? উনি তো আর ইচ্ছে করে এসব করেনি। তোমার মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে। আরে বাদ দাও না এসব, তোমরা কত মজা করলে তাই না? কিন্তু তুমি গেলে আরো ভালো হতো। আরে কি বলো, আমি তো ড্রাইভার, ওখানে যেয়ে কি করব? পাগল। রুমি আর রকির কথাগুলো মনি মন দিয়ে শুনছিল আর কি যেন ভাবছিল। একটু পর মনিরও কেমন জানি মন খারাপ হয়ে গেল। মনি তার বান্ধবীদের নামিয়ে দিয়ে রকি মনিকে নিয়ে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। রকি গাড়ি পার্কিং করে এসে দেখে মনি দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আসলে জোরে গাড়ি চালালে আমার খুব ভয় করে। আরে ম্যাডাম বাদ দেন তো, আমি কিছু মনে করিনি। আর মন খারাপ করে থেকো না। হুম। আর শোনো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। ধন্যবাদ ম্যাডাম। রকি মনির পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। রকির পিছনে মনিও আসলো। রকি এসে দেখে মামুন সাহেব বসে আছে। আঙ্কেল, এই নেন গাড়ির চাবি, আমি এবার যাই। সে কি, থেকে যাও না? না স্যার, আমার বাইরে কিছু কাজ আছে। কি এমন কাজ? না স্যার, আসলে তেমন কোনো কাজ না। আচ্ছা, তাহলে যাও, খাওয়া দাওয়া করে যাও, আর সকালে এসে এখানে নাস্তা করো। এখন খেতে পারবো না, সকালে নিশ্চয়ই আসবো। আচ্ছা তাহলে যাও। আর আজ তুমি না থাকলে যে মনির কি হতো? আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব, ম্যাডামকে রক্ষা করাই তো আমার কাজ। জানি না টনি কবে আমায় পিছু ছাড়বে। এই টনিকে? এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। নারী ধর্ষণ, নারী পাচার, ড্রাগসের ব্যবসা, নকল ওষুধ, যত 2 নম্বরই ব্যবসা সব এর নামে চলে। ও আচ্ছা আঙ্কেল, আমি যাই। সাবধানে থেকো। রকি মামুন সাহেবকে গাড়ির চাবি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। তারপর মোবাইল বের করে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আসতেই দেখলো এক বিশাল হোটেল। ওপরে হিয়া বড় করে নাম লেখা আছে হোটেলের নাম। রকি সোজা ভিতরে চলে গেল, আর একটা রুম বুক করলো, আর সেখানেই রাত পার করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেল মনির বাসায়। এসে নাস্তা করতে বসলো। এমন সময় টিভিতে ব্রেকিং নিউজ আসলো। কাল রাতে শহরের এক বিশাল হোটেলে এক যুবকের খুন। যুবকের নাম খলিল খান, বিশিষ্ট ব্যবসায়ী মতিন চৌধুরীর একমাত্র ভাই। রকি এটা শুনে কিছু মনে করলো না, আর মনি, মামুন আর নাজমা হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকলো। শহরে কি হচ্ছে কে জানে। এতদিন নিষ্পাপ মানুষ একের পর এক খুন হতো, আর এখন পাপীরা একের পর এক খুন হচ্ছে। আঙ্কেল, পৃথিবীতে শুধু খারাপ মানুষ নেই, ভালো মানুষও আছে। হ্যাঁ বাবা। আর পাপীদের পাপের খাতা ভরে গেলে তারা আর লাস্টিং করে না। আমাদের সমাজটা যে কদিন ভালো হবে। কবে ভালো হবে এটা আশা করে না বসে থেকে ভালো করার জন্য চেষ্টা চালান। হ্যাঁ বাবা। এরপর রকি নাস্তা করে উঠে বাইরে চলে এলো। এসে কার সাথে যেন ফোন করলো। এদিক ওদিক তাকিয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ মনি চলে আসলো পেছন থেকে। কথা বলাতে রকি খুব ঘাবড়ে গেল। রকির চোখ মুখ লাল হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো। কার সাথে কথা বলছিলে? আসলে ম্যাডাম, বলো, কার সাথে কথা বলছিলে? কি হলো বলো? আসলে ম্যাডাম একজনের সাথে কথা বললাম। কার সাথে? না, বাসায় কথা বললাম। ও, তো এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি কি তোমায় খেয়ে নিব? না তেমন কিছু না। আচ্ছা চলো, আমি কলেজে যাব। ওকে চলেন ম্যাডাম। তারপর রকি আর মনি কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে এসে রকি দাঁড়িয়ে রইল, আর মনি তার বান্ধবীদের কাছে চলে গেল। মনিরে, আজকেও কালো ড্রেস পরেছে,
আমি তো ফিদা। রিমা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি করলাম? হ্যাঁ, ও আমার পছন্দ হয়েছে তাই বললাম। তুই যাকে তাকে কেন পছন্দ করবি? কই, কাকে করলাম? আমি তো শুধু রকিকেই করলাম। জানি জানি। থাম, আমি আসি। রিমা, ক্লাস শুরু হবে, চল। 1 মিনিট সময় দে, আমি আসি। চল বলছি। তারপর মনি রিমাকে টেনে নিয়ে কলেজে চলে গেল। এদিকে রকি একা একা দাঁড়িয়ে থাকতে তার বোরিং লাগছে, তাই ক্যান্টিনে এসে বসলো। ক্যান্টিনে বসে থেকে ফোন টিপতেছে। এমন সময় মনি ক্লাস করে বেরিয়ে এসে দেখে রকি ক্যান্টিনে বসে আছে। তখন তারা সবাই রকির কাছে আসলো। রিমা এসে টেবিলে বইটা রেখে রকির পাশে বসে পড়ল আর বিরক্তকর কণ্ঠে বলল, এই ম্যাথ কেন যে দেয়? কেন? গণিত সাবজেক্ট তো খুবই সোজা। না গো, একদম বাঁকা। যারা জানে না তাদের কাছে সহজ। যারা একবার বুঝতে পারবে তাদের কাছে সহজ। এই জন্য 10 দিন ধরে স্যারের পেছনে ঘুরছি একটা অঙ্ক করে নিব বলে, কিন্তু স্যারও পারে না। কই, কোন অঙ্কটা দেখি তো? তুমি দেখে কি করবা? তোমার দ্বারা এসব হবে না, তুমি বরং গাড়ি চালিয়েই খাও। ম্যাডাম, দেখলে তো ক্ষতি নেই। এই নাও। মনি তার গণিত বইটা রকির সামনে এগিয়ে দিল। রকি বইটা নিয়ে ভালো করে দেখতে লাগলো আর একটু পর তাদের উদ্দেশ্যে বলল, এই অঙ্কটা যদি আমি করে দিতে পারি? কি? তুমি এই অঙ্ক করবে? হ্যাঁ, করব। পাগল নাকি? এই অঙ্ক বিএসসি স্যারও করতে পারেনি, আর তুমি পারবা? হ্যাঁ। বিশ্বাস হয় না। আচ্ছা, খাতা কলম দাও। যদি তুমি এই অঙ্কের সমাধান করে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। আচ্ছা, দাও। এরপর মনি রকির দিকে খাতা আর কলম এগিয়ে দিল। রকি কলম হাতে নিয়ে শুরু করে দিল আর মনিরা সবাই অবাক হয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ সবাই বসে থাকলো আর রকি অঙ্ক করছে। একটু পর খাতাটা মনির সামনে দিয়ে বলল, এই নাও তোমার অঙ্কের সমাধান। আরে, এ তো উত্তর মিলে গেছে। তারা কেউ এটাকে বিশ্বাস করতে পারল না। সবার মুখে তালা লেগে গেল। বাঘ প্রতিবন্ধীর মতো রকির দিকে তাকিয়ে থাকলো। রকি মুচকি একটা হাসি দিল। রকি, তুমি সত্যি সত্যি অঙ্ক পারলা? চেষ্টা করলে সবাই সবকিছু পারে। আন্দাজি করে উত্তর মিলিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল না? আমি এটা স্যারকে দেখাবো। আরে কি বলিস? ও উত্তর কোথায় দেখলো? বই তো তোর কাছে। তোরা চুপ কর। মনি, রকি তো অঙ্ক করে দিল। এবার রকি যা চাইবে তোকে তাই দিতে হবে। এখনো পারেনি, আগে স্যারকে দেখাই। আমার বিশ্বাস এটা ঠিক হবে। চল স্যারের কাছে। হুম। তারপর মনি, রিমা আর তার বান্ধবীরা তাদের স্যারের কাছে চলে গেল। আর রকির একটা খুব গুরুত্বপূর্ণ কথার সাথে সে একটু আড়ালে গেল। মনি সোজা তার স্যারের অফিসে আসলো আর স্যারকে ডাকলো। উল্টে স্যারই তাদের ভিতরে যেতে বলল। তাই মনি, রিমা আর তার বান্ধবীরা সবাই ভিতরে চলে গেল। স্যার, আসলে একটা কাজ ছিল। কি কাজ বলো? আপনার কাছে একটা অঙ্ক করতে চাইছিলাম। আর স্যার, এই অঙ্কটা ভালো করে দেখেন তো ঠিক আছে কিনা। স্যার, এটা মনি ড্রাইভার করেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। কি ভাবছিস? ভাবছি এত কঠিন অঙ্ক রকি কি করে পারলো। সেটা আমিও ভাবছি। আর ওর হাতে লেখা দেখেছিস? মনে হচ্ছে টিচারের লেখা। আমায় জানতে হবে রকি কে আর কি তার আসল পরিচয়। কি বলছিস? হয়তো ওরা গরিব তাই টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি বেশি। কি বলছিস? গরিব যদি হতো তাহলে আমাদের সাথেই থাকতো। মানে? রকি আমাদের সাথে থাকে না, ও কোনো এক জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে? হয়তো ওর আত্মীয়দের বাসায় থাকে। কিন্তু সব সময় সে তার ব্যাগ নিয়ে থাকে। আত্মীয়দের বাসায় থাকলে ব্যাগ ওখানেই রেখে দিত। আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমায় রকির বিষয়ে সব জানতে হবে, সব। এবার তোর গোয়েন্দাগিরি বাদ দে। কিন্তু রকি কোথায়? এখানেই তো ছিল। রকি, রকি, এই রকি, কোথায় গেল আবার? তোরা এখানে থাক, আমি আসছি। যা। মনি রকির খোঁজে বেরিয়ে পড়ল। এদিকে রকি কার সাথে যেন কথা বলছে। মনি কাছে আসতেই শুনতে পেল। স্যার, সব হয়ে যাবে আর আমি খুব তাড়াতাড়ি ফিরব। মনি দাঁড়িয়ে ওর কথা শুনছিল। হঠাৎ রকি পেছনে তাকিয়ে দেখে মনি দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে যায়। মনি তার কথা শুনে ফেলেছে নাকি। হ্যাঁ স্যার, আগে আপনার কাছে কাম করছি,
আপনার কোনো ক্ষতি হতে দেইনি। যেখানে গাড়ি নিয়ে যেতে বলেছেন সেখানেই গেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করবেন আমি ভাবতেও পারিনি। রকি মনিকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে। মনি তো হা হয়ে তাকিয়ে আছে। রকি ফোন কেটে দিয়ে মনির কাছে এসে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, ফোন আসছিল তাই। কে ফোন করেছিল? আসলে ম্যাডাম, আগে যার ড্রাইভার ছিলাম সে। কিন্তু তুমি কোথায় যাওয়ার কথা বললা? কই ম্যাডাম, ও আমায় এখন ডাকছে, কিন্তু আমি আর ওদের কাছে যাব না। ভালো, ক্যান্টিনে চলো। জি চলেন। মনি আগে আগে হাঁটলো আর রকি পেছনে পেছনে হাঁটলো। তারা ক্যান্টিনে এসে বসলো। আগে থেকে মনির বান্ধবীরা বসেই ছিল। তুমি কে? এ কেমন প্রশ্ন ম্যাডাম? যা বলছি তার উত্তর দাও। আমার নাম রকি, পেশা ড্রাইভারি করা। এটা বাদ দাও, তোমার আর একটা রূপ আছে। কি? তুমি একটা গাধা। এতটুকু এতটুকুতেই ঘাবড়ে যাচ্ছ? এটা বলে মনি আর তার বান্ধবীরা হাসতে লাগলো। সে কোনো হাসা আর রকি তাদের দিকে তাকিয়ে আছে। সে যেন মৃত্যু থেকে বাঁচলো এমন অবস্থা। তারা হাসতে হাসতে শেষ। এবার রিমা বলল, রকি, তোমার অঙ্ক তো একদম কারেক্ট। তাই নাকি? তুমি এই অঙ্ক কোথায় শিখেছো? না মানে আমি তো জানতামই না, চেষ্টা করছি আর হয়ে গেছে। না না, এটা যেমন তেমন অঙ্ক নয়। বললাম তো আমি জানি না। আচ্ছা, এসব বাদ দে। এবার শর্ত অনুযায়ী রকি মনির কাছে যা চাইবে মনিকে তাই দিতে হবে। বলো কি চাই তোমার? তোমাকে। মানে? না মানে যদি বলি তোমাকে চাই তাহলে কি তুমি দিতে রাজি হবে? হবে না। আর তাই এমন বাজি না ধরাই ভালো। ইস, মনির জায়গায় যদি আমি থাকতাম। না, এই বাজি হবে না। রকি, তুমি অন্য কিছু চাও। আমার কিচ্ছু চাই না, বাদ দাও। কিছু একটা তো চাইতেই হবে। আমায় একটা চকলেট দাও তাহলেই হবে। আচ্ছা, রাস্তায় যে সুদে আসলে দিবনি। মনি, শুধু চকলেটই কিন্তু দিবি। আমার যা ইচ্ছে তাই দিব, তোর কি? ভালো হবে না কিন্তু। তুই যা তো, মাথা। আমি এখন বাসায় যাব, চলো রকি। ওকে ম্যাডাম। রকি, জি ম্যাডাম। তোমার কি কোনো জিএফ আছে? জি না ম্যাডাম, আমার মতো ড্রাইভারকে কে পছন্দ করবে বলেন তো? খুব ভালো। যার কপালে তুমি আছো সে তোমায় অবশ্যই পছন্দ করবে। কবে পাবো আল্লাহ জান। খুব তাড়াতাড়ি পাবা। এরকমই কিছু টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। মনি গাড়ি থেকে নেমে চলে গেল আর রকি গাড়িটা পার্কিং করে তারপর ভেতরে গেল। মনি সোজা তার রুমে চলে গেল। তারপর বাথরুমে গোসল করতে গেল। গোসল করে বেরিয়ে আসলো। এদিকে রকিও গোসল করলো। একটু পর সবাই মিলে খেতে বসলো। রকি মন দিয়ে খাচ্ছে আর মনি একটু পরপর রকির দিকে তাকাচ্ছে। বিষয়টা রকি একটু আন্দাজ করলো কিন্তু কিছু বলল না। এরপর খাওয়া দাওয়া করে যে যার রুমে গেল। একটু বিশ্রাম নিতে বিকেল পর্যন্ত বিশ্রাম নিল। তখন রকি রুমে শুয়ে থেকে মোবাইলে গেম খেলতেছে। মনি ওর রুম থেকে চুপি চুপি বেরিয়ে আসলো। এসে রকির রুমে পাশে দাঁড়িয়ে বলল, উকি মেরে দেখে রকি গেম খেলতেছে। মনি ভাবছে ভেতরে যাবে কিনা। ভাবতে ভাবতে হঠাৎ মনি ভেতরে চলে গেল। রকি মনিকে দেখে বেশ চমকে গেছে। তাড়াহুড়ো করে উঠে বলল, ম্যাডাম আপনি? না মানে আমি একটু বেরোবো। তো ফোন করলেই পারতেন। এখান থেকে এখানে কি আবার ফোন করতে হয়? আচ্ছা চলেন ম্যাডাম। তারপর রকি রুম থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে আসলো। মনি দাঁড়িয়ে রইল। রকি গাড়ি ঘোরালো। তারপর মনি যেয়ে সামনে বসলো, রকির পাশের সিটটাই। এটা দেখে রকি একটু চমকে গেল। হঠাৎ ম্যাডাম সামনে কেন বসলো? প্রশ্ন ভরা মুখ নিয়ে মনির দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছো? না মানে ম্যাডাম আপনি তো এখানে বসেন না। হ্যাঁ বসি না, এখন থেকে বসবো। ও কেন, তোমার কি কোনো সমস্যা? না মানে রিমা এখানে বসতে পারবে না বলে? আরে ম্যাডাম কি যে বলেন না। একদম না। হ্যাঁ। জি ম্যাডাম। আর এই আমাকে দেখে তোমার কোন জন্মের ম্যাডাম মনে হয়? কেন? তো এমন ম্যাডাম ম্যাডাম করছো কেন? ম্যাডাম শুনলে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়। মনি মন খারাপ করে কথাটা বলল আর এটা শুনে রকির সেই হাসি পেল। মনির ভয়ে জোরে হাসতে পারল না। কোনো রকমে বালি চাপা দিয়ে আটকিয়ে রাখলো। কি হলো, অমন করছো কেন?
না ম্যাডাম, কিছু না। আবার ম্যাডাম, আজ থেকে আমার নাম ধরে ডাকবা আর তুমি করে বলবা, ওকে? কিন্তু ম্যাডাম। এই শোনো রকি, বাবা কিন্তু আমার বন্ধু হওয়ার দায়িত্বও তোমায় দিচ্ছে। আর রিমার সাথে তো ভালোই তুমি তুমি করে কথা বলো, আর আমার সাথে কেন নয়? কিন্তু কিন্তু বাবাকে বলে দিব। আচ্ছা, এমনিতে আপনার তোমার নামটা আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, টেনে আমার এক বান্ধবী ছিল, তার নাম মনিরা। আমি তাকে মনি বলে ডাকতাম। শুধুই কি বান্ধবী নাকি অন্য কিছু? আরে না, শুধুই বান্ধবী। খুব ভালো। এভাবে কথা বলতে বলতে রিমার বাসার সামনে এসে রকি গাড়ি থামালো। মনি মনে মনে খুব বিরক্ত হলো। রিমাকে দেখলেই তার রাগ উঠে খুব বিরক্তকর ভাব নিয়ে বসে থাকলো। রকির বাঁশি দেওয়ার রিমা বেরিয়ে আসলো। তার গাড়ির কাছে এসে দেখে তার জায়গায় মনি দখল করে নিয়েছে। এটা দেখে রিমা খুব অবাক হলো, কারণ সে রকির কাছে বসতে চায়। এজন্য মনিকে বলল, মনি, তুই একটু পিছনে যাবি? পারবো না। বোন আমার, জানা। যেতে চাইলে উঠে বস, নয়তো রকি চলো। আরে আরে, উঠছি, ধ্যান। রিমা অবশেষে পিছনে গিয়ে বসলো। এবার রকি গাড়ি টানতে লাগলো। রিমা বলল, রকি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। রকি, তুই কথা বলবি নাকি গাড়ি চালাবি? আচ্ছা, সরি। এই মনি, এই তুই আমাদের দুজনকে একসঙ্গে দেখলা তো জ্বলিস কেন রে? আমি কেন জ্বলবো? তাহলে কি করিস? রকি আমায় পছন্দ করে আর আমিও রকিকে পছন্দ করি, তাই দুজনের মনের কথাগুলো শেয়ার করি। এই শোন, মনির কথা শেয়ার করার মতো অনেক জায়গা আছে। কথা না বলে ওকে গাড়ি চালাতে দে। হুম। রিমা মুখ ভেঙচিয়ে বাইরে তাকালো আর দেখতে পেল কারা যেন মারামারি করতেছে। রকি রকি, থামো তো, দেখো লোকটাকে ওরা কত মারছে। রকি গাড়ি থেকে তাকিয়ে দেখে একটা লোককে তিনজন মিলে মারতেছে। রকি গাড়ি থামালো। রকি যেও না, বিপদ হবে, বাসায় চলো। রকি কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসলো আর একজনের কলার ধরে নাক বরাবর দিল এক ঘুষি। লোকটা একটু দূরে গিয়ে পড়লো আর যাকে মারছিল সে এসে রকির পিছনে দাঁড়ালো। ওদের মধ্যে একজন বলল, এই জানিস আমরা টনির লোক। রকি বুঝে গেল এরা টনির লোক, তাই আচ্ছা মতো ধোলাই করলো। রাস্তার পাশে বলে তাড়াতাড়ি পুলিশ চলে আসলো। পুলিশকে আসা দেখে মনি গাড়ি থেকে নেমে রকির কাছে গেল আর রকি পুলিশকে দেখে তো খুব অবাক হলো। আর সেম একইভাবে অবাক হলো পুলিশটা। ওই যে হোটেলে জলিল খুনের ইনকোয়ারি করতে এসেছিল সেই পুলিশটা। আরে রকি, তুমি এখানে? আরে স্যার, আপনি? আমার ডিউটি। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখলাম এই লোকটাকে এরা মারছিল। খুব ভালো করছো। আর আমরা তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। আমিও পারলাম না, আমিও একই হোটেলে ছিলাম ওকে পাহারা দিয়ে, কিন্তু হঠাৎ এমন হয়ে গেল। আর তোমার বাকি বন্ধুরা কি করে? ওরাও একটা সাধারণ কাজ করে, কিন্তু ওরা টনি ভাইয়ের সাথে কাজ করে। তাহলে কিছু করতে পারবে না। টনি ভাই খুব খারাপ নাম করা মানুষ। ও ভালো। বন্ধু? কে কার বন্ধু? ম্যাডাম, আপনি চলেন। রকি মনিকে নিয়ে চলে গেল। মনি অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু রকি একটারও উত্তর দিল না। সারা বিকাল তারা ঘুরল। মনি রকির স্বাদ ছাড়ে না, আর রিমাকে তো রকির আশেপাশেই আসতে দেয় না, গার্ডদের মতো করে ঘিরে আছে। মনির মনে হাজারো প্রশ্ন জাগতে লাগলো রকিকে। রকির আসল পরিচয় কী, আর রকি এখানে কেন আসছে? মনির মাথায় এমন অনেক প্রশ্ন জাগলো, কিন্তু সে রকিকে কিচ্ছু বলল না। সন্ধ্যা হওয়ার পর বাসায় গেল। মনিকে বাসায় রেখে গাড়ির চাবি মামুন সাহেবকে দিয়ে রকি বেরিয়ে আসলো। আবার আগের মতো মোবাইলে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আজকেও একটা বিশাল হোটেলে। সেখানে সে একটা রুম বুকিং করলো আর রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলো। এদিকে মনি রুমে বসে থেকে রকির কথা ভাবছে। রকিকে যেন মনের মধ্যে বসিয়ে নিয়েছে, কিন্তু মনি নিজেকে বাধা দিল। রকির আসল পরিচয় না জেনে তাকে নিয়ে স্বপ্ন দেখা ঠিক না। মামুন সাহেব বাসায় আসার পর মনি তার কাছে আসলো। মামুন সাহেব ফ্রেশ হয়ে এসে ডাইনিং রুমে বসে থেকে খবর দেখছিল। এমন সময় মনি এসে তার বাবা মামুনের পাশে বসে বলল, কিরে, কিছু বলবি? বলতে তো চাই অনেক। হ্যাঁ বল। বাবা, রকি কে? ওর আসল পরিচয় কি? হঠাৎ এমন প্রশ্ন? বলো বাবা, আমার জানতে হবে। ওর বাসা পাশের শহরে। ওর মা বাবা
দাদা দাদি আছে পরিবারে। আর তার যোগ্যতা কি? ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিছে আর 3বারই ফেল, সেজন্য পড়াশোনা বাদ। এই শহরে কি ওর কেউ আছে? না, এই শহরে যে সে নতুন, কিচ্ছু চিনে না। ও, মনি তার বাবার কথা শুনে পুরাই অবাক। এটা কি করে হতে পারে, কেমনে সম্ভব? মনি তাড়াহুড়ো করে তার রুমে চলে আসলো আর হেডলাইন নাম্বারে ফোন দিল। তারপর পুলিশের সাথে কানেক্ট হওয়ার পর জানতে চাইল কোন থানায়। পুলিশ মনিকে সব কিছু বলল, সে কোন থানায় থাকে। এরপর মনি তাকে বলল, আচ্ছা, আপনি কি রকি নামের কাউকে চেনেন? হ্যাঁ চিনি তো। আজকে বিকেলে দেখা হয়েছিল? হ্যাঁ, ছেলেটা খুব একা হয়ে গেছে। কেন? তার 4টা বন্ধু, তার মধ্যে 2জন মারা গেছে, এজন্য সে অনেক ভেঙে পড়েছে। তাদের বন্ধুত্ব কতদিনের? ও তো আমায় বলছে ছোটবেলা থেকে ওরা বন্ধু ছিল। ও, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি। মনি ফোন কেটে দিল। এবার তো মনি নিশ্চিত রকি কোনো মতলব নিয়ে এখানে আসে, কিন্তু কি সেটা আমায় বের করতে হবে। মনি বসে বসে চিন্তা করছিল। রকি কে আর কেন আমাদের কাছে আসছে? যদি আমাদের মারতে চাইতো তাহলে তো এতদিন মেরেই ফেলতো। টনের হাত থেকে আমাদের বাঁচাতো। কি চায় রকি? আর হোটেলে থাকাও কি তার কোনো মতলব আছে? আমায় সব কিছু জানতে হবে। মনে এক মস্ত বড় চিন্তায় পড়ে যায়। যে করেই হোক রকির গোপন রহস্য বের করবে, কিন্তু কি করে করবে এটা নিয়ে তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় মামুন চৌধুরী মনির রুমে নক দিল। দরজা খোলা থাকায় চলেও এলো। মনি মনে মনে ভাবলো তার বাবাকে এসব কিছু বলবে না, তাই একদম সাধারণ হয়ে গেল। কিরে মা, কি হয়েছে তোর? কই বাবা, আমার আবার কি হবে? তাহলে তখন হঠাৎ করে চলে এলি কেন? আসলে বাবা, আমি ফোনে গান চালু করে নিচে চলে গিয়েছিলাম, মনে হতেই দৌড়ে চলে আসি। ওহ, তা কি করছিস বসে থেকে? কই কিছু না তো, এমনি বসে আছি। ও, তা রকিকে তোর কেমন লেগেছে? রকি? রকি কি আমার মাথার উপর বসে আছে? কি বলছিস এসব? কই কই, আসলে বলছিলাম রকি খুব ভালো ছেলে। ওর মতো ছেলেই হয় না। আমি বলছিলাম না, আস্তে আস্তে রকিকে তোর খুব ভালো লাগবে। আচ্ছা, হুম, অনেক রাত হলো, নিচে আয়, খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। মামুন চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে মনির রুম থেকে চলে গেল। বাবা, রকিকে তো আমি ছাড়বো না। ও আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করছে। মনি রকির 14 গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো, একদম শেষ পর্যন্ত ঠেকিয়ে দিল। তারপর নিচে খেতে আসলো। এসে দেখে তার বাবা আর তার মা দুজনে মনির জন্য অপেক্ষা করছে। মনি এসে তাদের সাথে যোগ দিল আর খাওয়া দাওয়া শুরু করলো। তিনজন মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমোতে চলে গেল। এদিকে রকি হোটেলে তার কাজটি সম্পূর্ণ করলো আর বাকি রাতটা ওখানেই কাটালো। পরের দিন সকালে রকি ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে মনির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একটা ট্যাক্সিতে করে মনির বাসায় চলে আসলো। কলিং বেল বাজাতেই মনি এসে দরজা খুলে দিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। আসেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আজ হঠাৎ এমন আচরণ? এমনিতেই আসো। রকি মনির পেছনে পেছনে গেল। ভিতরে এসে দেখে মামুন সাহেব আর নাজমা বিবি নাস্তার টেবিলে বসে আছে। রকিকে দেখে বলল, আরে রকি, এসো এসো, তোমার জন্যই তো আমরা ওয়েট করছিলাম। তাই নাকি? নাও বসো তাড়াতাড়ি। মনি এসেও বসলো। তারপর খাওয়া শুরু করলো। মনি বারবার রকির দিকে তাকাচ্ছে। মনি রকির দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওদিকে হোটেলে মানুষের সমাগম বেড়ে গেল। আজকে আবার একজন খুন হয়েছিল, সেটাও টনির লোক। পুলিশ চলে আসলো, সবাইকে দূরে সরিয়ে দিয়ে রুমটা লাল ফিতা দিয়ে ঘিরে দিল। একের পর এক খুন হয়েই যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এতে পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উড়ে যাচ্ছিল। আর টনি টনি তো রেগে রেগে আগুন হচ্ছে। টনির 2 হাত ছিল জলিল আর খলিল। হঠাৎ তাদের এমন খুন হয়ে যাওয়া, সে খুব রেগে গেল, বলতে গেলে ভয়ও পেল বটে। চারদিকে তার লোকদের ছড়িয়ে দিল। এদিকে ওপর থেকে পুলিশের উপর খুব চাপ এলো। পরপর 3 রাতে 3টা খুন হলো, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া গেল না। পুলিশ তাদের কাজ মন দিয়ে করতে লাগলো। সেই রাতে হোটেলে যারা যারা আসছিল তাদের সবার লিস্ট দেখতে লাগলো।
হঠাৎ সেই লিস্টের মধ্যে রকিকে দেখল, আর রকিকে দেখে পুলিশ চমকে গেল। গতদিন রাতে যেখানে যেখানে খুন হয়েছে তাদের সব হোটেলের খাতায় চেক করলো, আর সবগুলোতেই রকিকে পেল। পুলিশের মনে সন্দেহ জাগলো, কিন্তু সে তো বলেছে এরা তারই বন্ধু, নিজের বন্ধুকে কেন খুন করবে? এটা ভেবে পুলিশ রকির ওপর থেকে সন্দেহের নজর উঠিয়ে নিল, আর আসল খুনিকে খোঁজার চেষ্টা করতে লাগলো। একদিন বিকেলে রকিকে ডাকলো পুলিশ অফিসার। রকিও রাজি হলো, বলল দেরি হবে। এরপর সোজা মনির বাসায় চলে আসলো। এসে দেখে মনি বসে থেকে টিভি দেখতেছে। ম্যাডাম, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, যাবার জন্যই তো বসে আছি। একটু তাড়াতাড়ি আসেন প্লিজ ম্যাডাম, আমায় একটু এক জায়গায় যেতে হবে। ওকে, তুমি বসো, আমি আসছি। রকি ওখানেই দাঁড়িয়ে রইল, আর মনি ভিতরে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে এলো। তারপর বলল, রকি, এবার চলো। জি ম্যাডাম। রকি গাড়ির গেট খুলে দিল। মনি গিয়ে বসলো। তারপর রকি গাড়ি স্টার্ট দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনে চলে আসলো। মনিকে গাড়িতে বসিয়ে রেখে গাড়ি লক করে রকি ভিতরে চলে আসলো। হাই স্যার। হ্যালো মিস্টার রকি, বসো। স্যার, বাইরে আমার ম্যাডাম বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা রকি, এটা বলো তুমি এই 3 রাতে আলাদা আলাদা হোটেলে কেন থাকছো? স্যার, জলিল মরার পর আমার খুব ভয় হয়, তাই খলিলের কাছে যাই। অনেক রাত পর্যন্ত গল্প করি, তারপর সবাই মিলে ঘুমাতে যাই, আর তারপর। রকি, আমি কিছু বুঝতে পারছি না তোমার কষ্টের কথা, কিন্তু কিছু করার নাই। স্যার, আমার ভয় করছে, এবার মনে হয় আমি টার্গেট। ভয় পেও না, আর কিচ্ছু করতে পারবে না। জি স্যার। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ স্যার। রকি পুলিশকে বিদায় দিয়ে বাইরে গাড়িতে চলে গেল, কিন্তু পুলিশের মন থেকে যেন সন্দেহটা যাচ্ছেই না। কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। রকি গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। রকি, কোথায় গিয়েছিলে? ম্যাডাম, আমার একটা কাজ ছিল, তাই। পুলিশ স্টেশনে কি কাজ? পুলিশ অফিসার আমার চেনা পরিচিত, তাই দেখা করলাম। হো, আজকে কোথায় যাবেন ম্যাডাম? আজকে একটু নতুন জায়গায় যাব, তুমি আর আমি। কেন? এমনি। রকি আর কিছু না বলে মনির কথা মতো যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ এক বিশাল জঙ্গলে এসে থামলো। এখানে কি করবেন ম্যাডাম? নামো। রকি মনির কথায় নামলো। এরপর একটু হাঁটতে লাগলো। কিছু দূর আসতেই হঠাৎ মনি রকির মাথায় পিস্তল ধরল। আরে ম্যাডাম, কি করছেন? একদম নড়বি না। বল তুই কে? আরে ম্যাডাম, আমি রকি, আপনার ড্রাইভার। না, এছাড়াও তোর আরও একটা পরিচয় আছে। বল সেটা কি, আর কেন আমার কাছে আসছিস? আমার কথাটা শুনেন ম্যাডাম। একদম চালাকি করবি না, সত্যি করে বল তুই কে। না, সময় হলে ঠিক জানতে পারবে। আমায় জানতে হবে। এটা সম্ভব না। এটা বলে রকি মনির হাত ধরে ঘুরান দিয়ে পিস্তলটা কেড়ে রকি নিল, আর উল্টো মনির মাথায় ধরল। দেখুন ম্যাডাম, আমি কে এটা পরে জানতে পারবেন, এখন এটা জানতে পারবেন না। আর একটা কথা, আমি আপনাদের বাঁচাতেই এখানে আসছি, তাই কোনো ভয়ের কারণ নেই। আমায় জানতে হবে। উফ, কতবার বলবো, আর একবার যদি একথা মুখে আনছিস তো এই পিস্তলের সবকটা গুলি ভিতরে দিয়ে দিব। আচ্ছা, দে দেখি। চুপ। আমি জানি তুই পারবি না, আর আমায় বললে সমস্যা কি? পাগলামি করবেন না, আমায় আমার কাজ করতে দিন, একদিন ঠিক জানতে পারবেন আমি কে। আজকেই জানতে হবে। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি এখন পারবো না, প্লিজ আমায় বিশ্বাস করো। না, আজকেই জানতে হবে। প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলেন। আমি না জেনে কোথাও যাব না। আপনি এখন জানতে পারবেন না, আর বিশ্বাস করুন, আপনার পরিবারের কোনো ক্ষতি আমি করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমার কিছু কাজ আছে, আর সেটা শেষ হলেই আমি চলে যাব। তো কাজটা কি? আপনার এসব শোনার অধিকার নেই, আমি শুধু আপনার ড্রাইভার। আমার পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করতে আমি বাধ্য নই। তাই তো, আমি তোমার কে যে এত উত্তর দেবে? আমিই খুব খারাপ, যাকে তাকে আপন ভাবি আর নিজের মতো করার চেষ্টা করি। এবার চলেন প্লিজ, আমার ডিউটি শেষের দিকে। হুম। মনি সোজা এসে গাড়ির পিছনে বসে পড়ল, যেমনটা সে আগে বসতো। মনির এমন আচরণ দেখে রকির একটু খারাপ লাগলো, কিন্তু কিচ্ছু করার নাই। রকি আর কিছু না ভেবে গাড়িতে উঠে স্টার্ট দিল।
আর বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে বাসার সামনে এসে রকি গাড়ি দাঁড় করালো। রাস্তায় আসার মধ্যে কেউ কোনো কথা বলেনি। মনি চুপ হয়ে বসে আছে, আর রকিও কিছু বলেনি। মনি গাড়ি থেকে নেমে টং টং করে ভিতরে চলে গেল, আর রকি গাড়ি পার্কিং করে সেও ভিতরে গেল। দরজায় যেতেই মনি বলল, স্টপ। জি ম্যাডাম। ইংরেজি বুঝিস না নাকি? ও সরি, তুই তো বুঝিস, কারণ তুই তো আর ড্রাইভার নস। মা, এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ও একটা বাটপার, চরিত্রহীন লম্পট। আমার তোমার সাথে সবার বিশ্বাস নিয়ে খেলা করেছে, মানে? নিজের স্বার্থে আমাদের ব্যবহার করেছে, মানে? নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করেছে। বিশ্বাসঘাতক। রকি, মনে এসব কি বলছে? ও কি বলবে? এই হা করে কি দেখছিস? এক্ষুনি এই বাসা থেকে চলে যা, আর কখনো আসবি না। মা, এমন করিস না। কি হয়েছে বলবি তো? বাবা, তুমি চুপ থাকো। মিথ্যা অভিনয় করে তোমায় ভোলাতে পারে, কিন্তু আমায় না। কি করছে রকি? আমার মাথায় পিস্তল ধরেছে। বলিস কি? হ্যাঁ। রকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। মনি রকিকে অনেক করে বকা দিল। মনির কথা মতো রকি গাড়ির চাবিটা মামুন সাহেবের হাতে দিয়ে তার মুখের দিকে। সরি ম্যাডাম, আজ থেকে আপনার সামনে আর আসবো না। মনি মুখ ফিরিয়ে নিল। রকি আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ল, আর মোবাইলের ঠিকানা দেখে সেই অনুযায়ী রওনা হলো। এদিকে মনি রকির পিছু করলো। রকি কী কাজ করে বা কোথায় থাকে এটা দেখার জন্য রকির পিছু করলো। কিছু দূর যাওয়ার পর রকি এক বিশাল হোটেলে ঢুকে গেল। তার সাথে সাথে মনিও ঢুকে পড়লো। রকি একটা রুম বুকিং করে চাবি নিয়ে চলে গেল। রকির আজ শেষ অপারেশন, এরপর ডাইরেক্ট টনি টার্গেট। সেজন্য কোনো রকম রিস্ক না নিয়ে কাজ শুরু করলো। রেজিস্ট্রেশন খাতায় দেখলো রফিক 103 নম্বর রুমে আছে। রফিক হলো টনির হেড, মানে বুদ্ধিদাতা। রফিকের কথা মতো টনি কাজ করে। রকি সোজা 103 নম্বর রুমে চলে আসলো। রফিক মেয়েদের নামের সিরিয়াল গণনা করছিল, কটা মেয়ে পাচার করবে। তো এমন সময় রকি ভিতরে চলে গেল। এরপর তার কাজ সেরে বেরিয়ে আসতে যাবে, এমন সময় সামনে হাজির হলো মনি। মনিকে অসময় দেখে রকি ভয় পেয়ে গেল। মনি রকির দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। ছি রকি, ছি। তুমি মানুষও খুন করতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু মানুষের মনকে খুন করো, কিন্তু এখন তো তার উল্টো দেখছি। ম্যাডাম, আপনি এখানে? আমি দেখতে আসছিলাম তুমি এমন কি কাজ করো যার জন্য নিজের পরিচয়টাও গোপন করলে। আর এখানে না আসলে তো জানতেই পারতাম না তুমি একজন খুনি। ম্যাডাম, আমার কথাটা শুনেন। বল, এইভাবে আর কতজনকে মেরেছিস? আমি তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি। শাস্তি তো এবার তোর হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। সরি ম্যাডাম। কি জন্য? এই জন্য। রকি পকেট থেকে রুমাল বের করে মনির নাকে ধরলো, আর তখনই মনি গলে রকির উপর পড়ে গেল। রকি মনিকে নিয়ে সোজা নিচে এসে গাড়িতে বসিয়ে দিল। এইটা পুলিশ দেখে ফেললো। উপর তলা থেকে আওয়াজ আসলো, খুন হয়েছে। এবার পুলিশ উপরে চলে গেল। আর মনি যখন রকির পিছু করতে করতে একা আসছিল, তখন টনির লোকেরা মনির পিছু করে আর এখানে এসে পড়ে। এসে দেখতে পায় কে যেন মনিকে কিডন্যাপ করেছে। টনির লোকেরা ভাবলো মনিকে টনির হাতে না দিতে পারলে তারা মারা যাবে, তাই রকির দিকে ধেয়ে আসতে লাগলো। রকি পিছনে তাকিয়ে দেখে একটা গাড়ি আসছে। তার থেকে কয়েকজন মাথা বের করে তার দিকে ধেয়ে আসছে। রকি বুঝে গেল এগুলা টনির লোক। রকি গাড়িতে বসে গাড়ির দিল টান। আস্তে আস্তে তারা কাছাকাছি এসে পড়েছে। ওরা 4টা গাড়ি ভর্তি আছে। রকি ঠেকাতে গেলেও পারবে না, তাই গার্ডদের ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিল। পকেটে দিয়েই তো তার মাথা ঘুরে গেল, কারণ মোবাইল বাসায় রেখে আসছে। এবার কি হবে? মনির মোবাইল লক মারা আছে, আর ও তো এখন অজ্ঞান অবস্থায়। যা করায় তাকেই করতে হবে। এদিকে টনির লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে আসে। রকির ডান পাশে একটা গাড়ি আর বাম পাশে একটা গাড়ি। একটু এদিক ওদিক হলে তারা সবাই শেষ। গাড়ি ঘুরাই দিতেই ডান পাশের গাড়িটা ধাক্কা খেয়ে গেল, আর ডান দিকে ঘোরাতেই ডান পাশের গাড়িটা ধাক্কা দিল। গাড়ি ধাক্কা ধুকিয়ে মনির বাস্তবে ফিরে আসলো। চোখ খুলতে এমন অবস্থা দেখে মনি খুব ঘাবড়ে গেল, খুব জোরে চিৎকার করলো। রকি রাস্তার বদলে অন্য রাস্তা দিয়ে চলে গেল, আর টনির লোকেরা ভুল করে সোজা চলে গেল। ম্যাডাম, কি করছেন? এসব কি হচ্ছে? আর আমায় নিয়ে তুই কোথায় যাচ্ছিস? চুপ করে বসে থাকেন। আগে বল, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? সেটা জানি না। আমি তোর কথা ফাঁস করে দিছি, আবার খুন করে দেখে নিয়েছি বলে কি আমায় মারতে চাস? আমি কোনো খুনি নই। আমি নিজের চোখে দেখেছি।
আর এখন আমাকেও খুন করতে নিয়ে যাচ্ছিস? না, চুপ করে বসে থাকেন। কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই খুনি আমায় খুন করতে চায়। প্লিজ কেউ বাঁচাও। এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। রকির এমন ধমক শুনে মনি একদম ভেজা বেড়াল হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ঠিক তখনই পিছনে আবার টর্নেডো কোলা চলে আসলো। তাদের গাড়ি একদম পুলিশের গাড়ির মতো, তাই এটা দেখে মনে ভাবলো হয়তো এরা পুলিশ। এই তো পুলিশ এসে গেছে, এখন আমায় ওরা বাঁচিয়ে নিবে। ওরা পুলিশ নয়, ওরা টনির লোক। মিথ্যা কথা বলে আমায় মারতে চাস? একবার ভালো করে তাকিয়ে দেখেন। বাইরে তাকাই আর তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে দে। তাহলে চুপচাপ বসে থাকেন। রকের কথা মতো মনি একবার বাইরে তাকিয়ে দেখে সত্যি সত্যি ওরা টনের লোক। গাড়ির ভিতর থেকে চাকু সেরা বাহির নাচাচ্ছে। কি? কিন্তু ওরা কি চায়? আপনাকে। ওকে, তাহলে আমার মারার চেয়ে ওদের হাতে তুলে দে। আমার প্রতি বিশ্বাস না থাকলে নামতে পারেন। এতদিন যখন আপনাকে রক্ষা করতে পেরেছি, তাহলে মনি এখনো আর পারবো। কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে রকের হাত শক্ত করে জড়িয়ে ধরলো। রকি কিছু না বলে মুচকে হাসি দিল। আর এইদিকে টনের লোক ওরা ধাক্কা ধাক্কি দিতেই আসে। এবার অস্ত্র বের করে গাড়ির গ্লাস ভেঙে দিল। রকি এবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হঠাৎ দুই পাশ থেকে আরো দুইটা গাড়ি সোজা রকির গাড়ি বরাবর আসছিল। রকি গাড়ি একটু গিয়ার ঠেকিয়ে দিল টান। একটু আগা পিছা হয়ে এই দুটো একসাথে ধাক্কা লেগে ব্লাস্ট হয়ে গেল। আর বাকি রইল দুইটা। রকি এভাবে চেষ্টা করে বাকি দুটাকে শেষ করলো। এবার গাড়ির স্পিড আস্তে আস্তে কমিয়ে আনলো। রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি থেমে গেল। কি হলো? এখানে কেন থামলি? ম্যাডাম, আমি থামাইনি, ও থেমে গেছে। কেন? ওর আবার কি হলো? খিদা লাগছে। যা তাড়াতাড়ি ঠিক কর আর আমায় বাসায় রেখে আয়। জি। রকি গাড়ি থেকে নেমে পড়লো, সাথে মনিও নামলো। রকি এসে দেখে গাড়ি 12টা বেজে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির। ম্যাডাম, আজ এটা ঠিক করা ইম্পসিবল। তাহলে বাসায় কেমনে যাব? যাওয়া হবে না। হবে না। আমি বাসায় যাবো, আমায় কেন কিডন্যাপ করলি? আরে ম্যাডাম, ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এখান থেকে আপনার বাসা প্রায় 200 কিলোমিটার। আমি জানি না, আমি বাসায় যাব, আমায় নিয়ে চলো। আচ্ছা, আপনাকে একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, চলে যান। আর তুমি? আমি এখানেই থেকে যাব, কালকে গাড়ি নিয়ে বাসায় চলে যাব। আমায় যে পাঠিয়ে দিচ্ছ, রাস্তায় যদি আমার 12টা বাজিয়ে দেয় তো? আপনি তো বাসায় যাবার জন্য কান্না করতেছেন। এটা গ্রাম মনে হচ্ছে? হ্যাঁ, গ্রামে থাকার আমার খুব শখ। কিন্তু ম্যাডাম, তার আগে আপনার বাবাকে জানান। আমার ফোন অফ হয়ে গেছে। তো নাচেন। আমি চললাম। কি সুন্দর জ্যোৎস্না ভরা রাত, মাটির রাস্তা। আরে কই যান? গ্রামে কিন্তু শিয়াল কুকুর বেশি থাকে। থুর, আর যাবই না। হা হা হা। মনি ফিরে এসে রকির পাশে দাঁড়ালো। রকি আশেপাশে খুঁজলো কোনো বাড়িঘর আছে নাকি। সামনে দেখলো একটা বাড়ি থেকে আলো বের হচ্ছে। তারা ওখানে চলে গেল। ম্যাডাম, একজন পুরুষের সাথে রাত পার করতে আপনার ভয় করে না? যাকে বিশ্বাস করা যায় তার সাথে এক রাত কেন, সারা জীবনও কাটানো যায়। সিনেমার ডায়লগ বাদ দেন আর সামনে হাঁটেন। আর তাছাড়া তুই তো আমায় মেরেই ফেলবি। আর একবার মারার কথা বললে কিন্তু সত্যি সত্যি মেরে দিব। রকির ধমকে মনি চুপ হয়ে গেল। হঠাৎ সামনে জোনাকি পোকা আসায় মনি মনে মনে আনন্দের শেষ রইল না। মনি মনের আনন্দে নাচতে নাচতে দৌড় দিল, আর রকি তার পিছনে পিছনে দৌড় দিল। উপায় নাই, মনির সাথে সাথে থাকতে হবে। মনি শহর থেকে গ্রামে আসে, তার যেন মনে হচ্ছে জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। খুব আনন্দ হচ্ছে তার। মনির আনন্দে রকির 12টা বাজতেছে। মনি ছোট্ট বাচ্চার মতো আচরণ করছে, আর রকি তাকে সামাল দিয়েছে। মনিকে কিডন্যাপ করে রকির এখন 12টা বাজছে। অবশেষে তারা সেই বাড়িটায় এসে পড়ল। ঠেলা দিতেই দরজা খুলে গেল। রকি ভিতরে গেল। এক পিচ্ছি এসে তার সামনে পিস্তল ধরল। রকি হাত উপরে করল, পিচ্ছিটা হেসে দিল আর বলল, এটা খেলনা পিস্তল। রকি তার কাছে গিয়ে তার গাল ধরে টেনে দিল। তখন ভেতর থেকে একটা লোক আসলো। তার নাম ছিল ইন্সপেক্টর রাজু, এই থানারই পুলিশ। রকির কাছে এসে বলল, আরে রকি স্যার, আপনি? আমায় কি আপনি চিনেন? হ্যাঁ, অবশ্যই চিনি, আপনি আমরা দেখেছি। মানে? ও, তার মানে আপনিও রকির সাথে যুক্ত? আরে না ম্যাডাম, ইনি আমার থেকে উপরে।
মানে আপনি ছোটখাটো খুন করেন? ম্যাডাম এসব কি বলছেন? ঠিকই তো বলছি। জানেন উনি কে? উনি হলো এই থানার পুলিশ অফিসার। কি? হ্যাঁ। স্যার আপনি তো এখানে কি সিক্রেট মিশনে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আজকেও একটা খুন করছে। স্যার ইনি কে? ওর নাম মণি। আমি ওর খুন করতে দেখে ফেলেছি বলে আমায় কিডন্যাপ করছে। কি বলেছেন? ও কেন কিডন্যাপ করবে? ম্যাডাম আপনি আমার সাথে আসেন। রাজু স্যার, আসলে এ আমার এক বন্ধু। এসব থাক এখন। ওকে। রকি, ও থামবে কেন? আপনার পরে সব বলবো, এখন একটু চুপ করে বসেন। আগে বলো, এসব কি সিক্রেট মিশন মানে কি? দেখুন ম্যাডাম, এসব শোনার অনেক টাইম আছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আগে আমায় সব বলো, তুমি কেন এখানে আসছো? এটা আমার একটা মিশন, প্লিজ এসব বাদ দাও, কেউ শুনলে ঝামেলা হবে। দেখুন আপনি এত উত্তেজিত হবেন না, রকি আপনায় সব বলবে। না, আমি এক্ষুনি সব শুনবো। প্লিজ ম্যাডাম চুপ করেন, প্লিজ প্লিজ। ওকে। যান ফ্রেশ হয়ে নিন। রাজু মণিকে পানির ব্যবস্থা করে দিল। মণি হাত মুখ ধুয়ে নিল। শহরের মেয়ে, গ্রামের পানিতে হাত ধুতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু মণি সেটাকে কিছু মনে করলো না। রকি বাইরে এসে দাঁড়িয়ে থেকে তারতে দেখছে। মণি রকিকে খুঁজে পেল না। স্যার, রকি কোথায়? ও তো মনে হয় বাইরে গেছে। এত রাতে বাইরে? হ্যাঁ। ও আচ্ছা। তারপর মণিও বাইরে চলে এলো। জ্যোৎস্না রাত খুব মায়াবী হয়, একদম দিনের মতো হয়ে থাকে, কোনো আওয়াজ থাকে না, একদম নিরিবিলি প্রকৃতির হয়। এমন পরিবেশে একা বসে থাকতে সবারই ভালো লাগে। রকিও তাই বসেছিল। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পেয়ে রকি পেছনে তাকালো। এখানে কি করছো? ও ম্যাডাম আপনি? কেন, তুমি কাকে ভেবেছো? না কাউকে না, আসেন বসেন। হুম। আমি হলাম সিক্রেট আর্মি, কয়েক মাস পর আমি ব্যাচ পাবো। হঠাৎ শহরে এমন গুন্ডা মাস্তান বেড়ে যায় আর পুলিশ কিচ্ছু করতে পারে না। এই বিষয়টা কমান্ডারের কাছে নালিশ করে একজন সাধারণ মানুষ। তখন আমরা ভাবি দেশ বাঁচিয়ে কী লাভ, যদি দেশের ভিতরই এমন খারাপ থেকে যায়। সেজন্য কমান্ডার আমায় এই মিশনে পাঠায়। ও, কিন্তু আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের কাছে যে নালিশ করছিল সেটা আর কেউ না, সেটা তোমার বাবা। আর তার জন্য তোমাদের পরিবারকে রক্ষা করতে আমি তোমাদের পরিবারে ঢুকেছি। কিন্তু মনি, বিশ্বাস করো আমি কোনো খারাপ চাইনি তোমার পরিবারের। ওই জলিল আর খলিলকে কে খুন করছে? আমি। ওরা দুজন টনির 2 হাত ছিল, তাই তার 2 হাতকে কেটে দিয়েছি। এবার সোজাসুজি টনিকে টার্গেট। কিন্তু রকি, টনির অনেক ক্ষমতা, ওর সাথে কি তুমি পারবা? যেদিন থেকে আর্মি হওয়ার স্বপ্ন দেখেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আমি জানি তোমারই হবে, কারণ তুমি সঠিক পথে আছো। হুম। অনেক রাত হলো, চলো ঘুমাবে। রকি এসে পড়ো, খাবার রেডি। আসতেছি, চলেন ম্যাডাম। তারপর মণি আর রকি ওখান থেকে উঠে ভেতরে চলে গেল। ভেতরে এসে খেতে বসলো। এত রাতে বেশি কিছু করতে পারলো না, শুধু তারা ডিম চপ করল। এত রাতে বেশি কিছু করা সম্ভব হলো না। আরে স্যার, এটাই তো অনেক 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 শুক্রিয়া। মণি ম্যাডাম, রান্না কেমন হয়েছে? হেব্বি হেব্বি সুন্দর, আজ প্রথম এমন খাবার খেলাম। কে রান্না করছে স্যার? আমার স্ত্রী। খুব সুন্দর। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করলো। এরপর ঘুমিয়ে গেল। মাটির ঘর, মাটির বিছানা। মনির একটু সমস্যা হচ্ছে, কিন্তু রকির সমস্যা হলো না, কারণ তার গ্রামে থেকে অভ্যাস আছে। রকি আরামে শুয়ে পড়ল, কিন্তু মনি পাশের রুমে ঘুমোতে পারছে না। মনি রাজুর স্ত্রীর কাছে ঘুমিয়েছে, আর রকি রাজু আর সে পিচ্ছিটার সাথে ঘুমিয়েছে। মনির কিছুতেই ঘুম আসে না। অনেকক্ষণ পর ঘুম ধরল। এক ঘুমে সকাল। সকালে রকি উঠে সোজা গাড়ির কাছে গেল। তারপর সেখান থেকে রাজুকে সাথে করে নিয়ে মেকানিকের দোকানে গেল, আর তাকে ডেকে এনে গাড়ি সারিয়ে নিল। গাড়ি ঠিক হওয়ার পর রাজুর বাসার সামনে গাড়ি নিয়ে চলে এলো, কিন্তু এখনও মনির ঘুম ছুটল না। রকি গাড়ি রেখে মনিকে ডাকার উদ্দেশ্যে বাসার ভিতরে গেল। রাজুর স্ত্রী একটু ডাকতে বলল, কিন্তু রাজুর স্ত্রীর কাজে ব্যস্ত, তাই তাকেই যেতে হলো। প্রথমে বাইরে থেকে ডাকলো, কিন্তু কোনো আওয়াজ আসলো না, তাই রকি ভিতরে চলে গেল। ভিতরে এসে রকি ডাক দিল, তখন মনি আবোল তাবোল কথা বলছিল।
রকি ভাবল হয়তো জেগে থেকে এসব বলছে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে ঘাবড়ে যাওয়া দেখে রকি বুঝল এতক্ষণ মনে ঘুমোচ্ছিল। তুমি এখানে? সরি, আমি আসতে চাইনি, কিন্তু তোমায় ডাকা খুব জরুরি। জানি জানি তুমি কি জন্য আসছো। দেখুন ম্যাডাম, আমায় ভুল বুঝবেন না, আমাদের এখন যেতে হবে। কি? চলে যেতে হবে? হুম। আমি যেতে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। না মানে এখানে থাকতে চাই। জায়গাটা কি সুন্দর। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কিডন্যাপ করছি, আপনায় আজ বাসায় না দিলে আমার জীবন শেষ করে দিবে। তাও কথা, বাবা যে কি করছে কে জানে। এবার চলেন। রকি বাইরে চলে আসলো। মনির মন খারাপ হয়ে গেল। সে আর এই বদ্ধ শহরে যেতে চায় না, কিন্তু সে বাধ্য। উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলো। স্যার, আপনাদের কথা আমার খুব মনে পড়বে। তোমার কথা আমারও মনে পড়বে। নাস্তা করা শেষ হলে এবার বিদায় নেবার পালা। রকি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো, আর মনি রাজুর স্ত্রীকে জড়িয়ে কেঁদে দিল। তারা তাকে সান্ত্বনা দিল। মনি নিজেও জানে না ও কেন কান্না করলো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মনিও গাড়িতে বসলো। রকি গাড়ি চালাতে লাগলো। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। অনেকটা পথ যেতে হবে, তাই গাড়ি একটু স্পিডে আছে। রকি, বলেন। তোমার মিশন শেষ হলেই কি চলে যাবে? জি ম্যাডাম, আর আজকালের মধ্যে আমার মিশন শেষ হবে। তাহলে আমার কি হবে? আরেকজনকে নিয়ে নেবেন। মানে আরেকজনকে নতুন ড্রাইভার বানাবেন। লাগবে না, আর আমার ড্রাইভার একাই চলবো, মরলে মরবো। কি বলছেন ম্যাডাম? আপনার বাবা মা আপনাকে কত ভালোবাসে, আর আপনার কিছু হলে তারা কেমনে বাঁচবে বলেন? আর যাদের আমি বাসি তারা? মানে? কিছু না, তুমি চলো। রকি মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। মনি নিরিবিলি হয়ে চিন্তা করতে লাগলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। রকি ওদিকে মন না দিয়ে গাড়ির দিকে মন দিল। অনেকগুলো পথ জার্নি করলো তারা, আর অবশেষে নিজ শহরে পৌঁছে গেল মনি। রকি মনিকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে বাসা একদম নিরিবিলি, কোনো শব্দ নাই। রকি একটু ঘাবড়ে গেল। গাড়ির দাঁড় করলো, মনি নামলো। এরপর সে গাড়ি পার্কিং করে মনিকে নিয়ে ভেতরে আসলো। ভেতরে এসে তো তার মাথা ঘুরে গেল। বাসার জিনিসপাতি একদম ভাঙচুর হয়ে যেখানে সেখানে পড়ে আছে। মনে হচ্ছে বাসায় কোনো ঝড় হয়েছে। আর সিঁড়ির নিচে নাজমা বিবি বসে আছে। মনি দৌড়ে তার মায়ের কাছে গেল। মা, মা। আন্টি, এসব কি? বাবা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি বলছেন কি? হ্যাঁ বাবা, আঙ্কেল কোথায়? টনির লোকেরা নিয়ে গেছে। সকাল সকাল টনির লোকেরা এসে গার্ডদের মেরে বাড়ির জিনিসপাতি ভাঙচুর করে তোমার আঙ্কেলকে নিয়ে গেছে। কি বলছো মা? তাহলে বাবার কি হবে এখন? ভয় পাবেন না, কিচ্ছু হবে না। নিশ্চয়ই ওরা বাবাকে মেরে দিয়েছে। না, ওরা আপনাকেই চায়। আপনাকে দিয়ে টনি তার প্রতিশোধ নিতে চায়, সেই জন্য আঙ্কেলকে এত সহজে মারবে না। এখন কি হবে? সেটাই ভাবতে হবে। রকি, প্লিজ বাবাকে বাঁচাও। আমি থাকতে স্যারের কিচ্ছু হবে না। চলো আমার সাথে। আর আন্টি, আপনি ঘর থেকে বের হবেন না, যে কোনো সময় আপনার উপরও হামলা হতে পারে। তারপর রকি আর মনি বাইরে চলে আসলো। গাড়িতে বসিয়ে দিল টান। গাড়ির ভেতর থেকে কন্ট্রোল রুমে ফোন দিল, আর মামুন সাহেবের নম্বর ট্র্যাক করতে বলল। কিছুক্ষণ পর তারা মামুন চৌধুরীর বর্তমান ঠিকানা বলে দিল। এবার সে আর্মি কমান্ডারের কাছে ফোন দিল। কমান্ডার তাদের ফোর্স নিয়ে আসে। মনি, আমার একটা কথা রাখবেন। কি? আমি যে আর্মি, এটা কাউকে বলা যাবে না যতদিন না আমি ব্যাচ পাচ্ছি, কারণ আমি সিক্রেট আর্মি। আর তুমি আমার বিষয় জেনে গেছো, এটা কমান্ড জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তুমি নিশ্চিত থাকো, কাউকে বলবো না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সেটার অমর্যাদা করব না আমি। আমি জানি। রকি গাড়িতে মত দিল। এদিকে কমান্ডার তার ফোর্স নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে রকি টনির আস্থানে চলে আসলো। এক বিশাল বাড়ি। বাড়িটা যেন পুরনো কাকচিল কবুতর উড়ছে। রকি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। পেছনে মনিও রকিকে ফলো করলো। বাড়ির ভিতরে আসতেই এক ঝাঁক কবুতর উড়ে গেল। তারপর বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল।
কোনো আওয়াজ নাই, চারদিক থমকে আছে। হাঁটতে হাঁটতে বাড়ির মাঝখানে চলে আসলো, তখন সামনে তাকাতেই মামুন সাহেবকে দেখতে পেল। একটা চেয়ারে বেঁধে রেখেছে। রকি দৌড়ে দিল। সাথে মণিও রকিকে দৌড়ে এসে দড়ি খুলতে যাবে, এমন সময় পেছন থেকে কে যেন এসে রকির মাথায় সজোরে আঘাত করল। রকি মাথা দু হাত ধরে বসে পড়ল। সঙ্গে সঙ্গে কপাল বেয়ে রক্ত পড়তে লাগলো। রকির চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মণি রকির দিকে তাকাতেই জোরে এক চিৎকার দিল আর দৌড়ে এসে রকিকে ধরে তার কোলে মাথা রাখলো। রকি, রকি, এই রকি, রকি কথা বলো। হা 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 হা। এখন আরাম পাচ্ছেন ম্যাডাম? ততক্ষণ আপনি আমার সাথে একটু মজা করেন। শয়তান, তোকে আজ রকি ছাড়বে না। হা হা হা। এই রকি যে এখন মাটিতে পড়ে আছে, কি ভেবেছিলি রকি 2 হাত কেটে দিলে আমি দুর্বল হয়ে যাব? আরে আমি তেমন মানুষ নই, আমার দুর্বল পয়েন্ট কোথাও নেই। একবার যদি রকি উঠে না, তাহলে তোর 12টা বাজিয়ে দিবে। এখনো বিশ্বাস হচ্ছে না যে রকি আর নেই, ওর খেলা শেষ। এই কে কোথায় আছিস? রকির নাম নিশানা মুছে দে। রকি কথাটা শুনে উঠে দাঁড়ালো, তার শার্ট খুলে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় বাঁধল আর সামনে এগোতে লাগলো। মণি মানা করলো, কিন্তু রকি কোনো পথ খোলা নেই। রকির মাথায় আঘাত পড়াতে ওর শরীর আগেই শেষ হয়ে গেছে, তাই কয়েকজনের সাথে টাক্কা দিলেও বেশিক্ষণ টিকতে পারল না। টনির লোকেরা রকিকে পায়ের নিচে ফেলে মারতে লাগলো, আর এপাশ থেকে মণি চিৎকার করে যাচ্ছে। টনির হাত পা ধরছে রকিকে ছেড়ে দেওয়ার জন্য। রকি আর না পেরে অজ্ঞান হয়ে গেল। প্লিজ টনি, তুমি রকিকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। তাহলে ময়না পাখি, তোমার আমার সাথে থাকতে হবে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোর মতো পাপির মুখে ভালোবাসার কথা মানায় না। রকির মতো সাহসী আর সৎ ছেলের মুখে ভালোবাসার কথা শুনলে আমি তার জন্য নিজের জীবনটাও দিতে রাজি। এই রকিকে উপরে পাঠিয়ে দে। না না, আমি রাজি, আমি রাজি। তুমি আমার সাথে যা করতে চাইবে তাতেই রাজি। শুধু রকির কিছু করো না, প্লিজ। এই তো ময়না পাখি লাইনে এসেছে। এই রকিকে ছেড়ে দে। আর ময়না পাখি চলো আমরা দুজনে আলাদা রুমে যাই। হ্যাঁ, তা তো যাবেই, কিন্তু আফসোস তোকে একাই যেতে হবে। কে? আমি ঘটক, তোর বিয়ে পড়াতে আসছি। হা হা হা। পুলিশ আমার কিচ্ছু করতে পারেনি, আর আর্মিরা কি করবে? তুই মনে হয় ভুলে গেছিস, পুলিশ টাকার কাছে বিক্রি হলেও আর্মিরা কখনো বিক্রি হয় না। টাকার কাছে সব ফুস। ভুল, এবার দেখ তোর টাকা আর তুই কোথায় পৌঁছাস। আর্মি ফোর্স টনির এলাকা চারদিক থেকে ঘিরে নিল। মণি দৌড়ে এসে রকিকে দাঁড় করালো। একজন আর্মি এসে রকিকে নিয়ে চলে গেল। মণি তার বাবাকে নিয়ে দূরে দাঁড়িয়ে রইল। টনির লোকেরা গোলাগুলি শুরু করলো, সাথে আর্মিরাও শুরু করলো। এদিকে মণি আর তার বাবা আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ গোলাগুলি হওয়ার পর তা সমাপ্ত হলো। টনি সব লোক পড়ে আছে, কিন্তু টনিকে কিছু করল না। বল কিভাবে মারবি? দেখ আমায় ছেড়ে দে, আমি পরে তোদের ছেড়ে দেব। তুই বাঁচলে তো ছাড়বি। কমান্ডো তার বন্দুক থেকে কয়েকটা গুলি টনির বুকের ভেতর ঢুকিয়ে দিল। টনি মাটির সাথে মিশে গেল। এবার মণি আর মামুন সাহেব বেরিয়ে আসলো। ধন্যবাদ কমান স্যার। ধন্যবাদ আমায় নয়, আপনাকে দেওয়া উচিত। ধন্যবাদ পাবার পুরো অধিকার রকির। এতদিন সে আমাদের রক্ষা করছে, কিন্তু আজ সে নিজেই মৃত্যুর সাথে লড়াই করছে। স্যার, রকি কোথায়? আমি ওর কাছে যাব। কিদো না মা, রকের কিচ্ছু হবে না, ও হাসপাতালে আছে, চলো আমার সাথে। মণি তাদের সাথে হাসপাতালে চলে আসলো। এসে দেখে রকি শুয়ে আছে। মণি আর চোখের পানি আটকাতে পারল না। রকির জ্ঞান ফেরার আগ পর্যন্ত মণি সেখানে ছিল। জ্ঞান ফেরার পর তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো, কিন্তু মণি তার মনের কথা রকিকে বলতে পারল না। বেশ কয়েকদিন পর রকি সম্পূর্ণ সুস্থ হলো, আর সরকার থেকে তাকে ব্যাস দিল। সে একজন আর্মি অফিসার হয়ে উঠল। আজ সে অনেক খুশি। আজ মণিও এখানে আসছে। মণিকে দেখতে পেয়ে রকি দৌড়ে গিয়ে মণিকে জড়িয়ে ধরল। কংগ্রেস। ধন্যবাদ। জানো এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি। আজ আমি খুব খুশি, খুব খুব। আজকে কি তোমায় চলে যেতে হবে? হ্যাঁ, আজ থেকে ডিউটি। খাওয়া কি খুব জরুরি? কি বলছো? এটা আমার স্বপ্ন, আর এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে। যাব না তো কি করব? ও, খুব ভালো থাকবে তাই না?
হ্যাঁ, নতুন জীবন শুরু করব। খুব খুশি থেকো। হ্যাঁ, কিন্তু আজ তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? কই না তো। হুম, এবার যেতে হবে। বাই। রকি মনির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এদিকে মনের কথা না বলতে পেরে মনির বুকটা ফেটে যাচ্ছিল। আজও সে মনের কথা বলতে পারল না। রকি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আর মনি দু চোখের পানি ফেলতে লাগলো। মনির বাবা আসলে, তাই সে নিজেকে সামনে নিল। তারপর তারও বাসায় চলে আসলো। রাতে আর খাওয়া দাওয়া করলো না। আর সারা রাত ঘুমাতেও পারল না। সারা রাত কান্না করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার সময় আবার রকির কথা মনে হলো। রকির কথা মনে হতেই মনটা তার কেঁদে দিল। মনে আজ আর গাড়ি নিল না, হেঁটেই কলেজে আসলো। কলেজে এসে একাই এক জায়গায় বসে আছে। কিছুক্ষণ পর রিমা আর বান্ধবীরা আসলো। কিরে, রকি কই? নাই। কি ব্যাপার রে, তুই কি কান্না করছিস? কি হয়েছে বল? আমি রকিকে ছাড়া বাঁচবো না রে, মরে যাব। ও, তা এই কথা আমাকে না বলে রকিকে বল। রকি আমার থেকে অনেক দূরে চলে গেছে। বাকি সব কথা মনি রিমাকে বলল। তুই খুব বড় ভুল করছিস। এই জন্য বলে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। হ্যাঁ, সাহস হয়নি বলার। রকি খুব ভালো ছেলে, যে কেউ ওকে খুব সহজেই ভালোবেসে ফেলবে। কিন্তু এখন কি করার বল? হাত থেকে ছেড়ে দিছিস, ও এখন তোর থেকে অনেক দূরে। আচ্ছা রিমা, ও কি আমায় একটুও ভালোবাসে না? ও তো মুখ ফুটে বলতে পারে। কাঁদিস না রে, হয়তো ও তোর ভাগ্যে নেই। আমি ওকে ছাড়া বাঁচবো না। পাগলামি করিস না, বাসায় যা, একটু বিশ্রাম নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ করলেই শুধু ওকে দেখি। ও যদি তোকে ভুলে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? নিজেকে শক্ত কর। হ্যাঁ, তোর ভালোবাসায় যদি জোর থাকে তাহলে নিশ্চয়ই রকি তোর টানে ছুটে আসবে। খুব ভালোবাসি রে। চল, আমি তোকে বাসায় রেখে আসি। রিমা মনিকে নিয়ে মনির বাসায় চলে আসলো। মনি খাটে শুয়ে একটু পর ঘুমালো। এদিকে রকি এখানে আসার পর থেকে কোনো কাজ মন বসে না। সবখানে শুধু মনিকে দেখে, কিছুতেই কাজে মন বসাতে পারে না। কয়েকদিন এমন দেখে রকির সিনিয়র খুব রেগে গেল। রকি অনেক চেষ্টা করলো, কিন্তু মনিকে ভুলতে পারে না। দুদিন পর মনির বাবা মনির জন্য বিয়ে ঠিক করলো। আজ তারা মনিকে দেখতে আসবে। মনিকে কথা বলল। রকি আসবে এই আশায় সে রাজি হলো। রকির এমন ব্যবহার দেখে তার সিনিয়র তাকে ডাকলো আর বলল, তোমার মনটাকে তুমি ফ্রেশ করো। স্যার, আমার কয়দিন ছুটি লাগবে। আমার মনে একটা মানুষ আছে যে আমায় এমন করছে, তার একটা ব্যবস্থা করতে হবে। রকির সিনিয়র রকিকে ছুটি দিল। রকি আর্মি পোশাক পরে মনির বাসার উদ্দেশ্যে রওনা হলো। মনি নতুন সাজে সেজে বসে আছে। ছেলের বাড়ির লোকেরা চলে এলো, সাথে ছেলেও আসলো। মনির খুব অভিমান হলো রকির ওপর। সে এবার কনফার্ম হলো যে রকি তাকে ভালোবাসে না আর তাকে নিতেও আসবে না। মনির মা মনিকে নিয়ে নিচে নামতে লাগলো। ছেলেটাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। মনি এসে তার মায়ের পাশে বসলো। ছেলে বলল তার নাকি মনিকে পছন্দ হয়েছে। এবার মনির বাবা মনিকে বলল। মা, তোর কি পছন্দ হয়েছে? এমন সময় রকি বাসায় পা দিল আর বলে ওঠে। মনি, মনি, এই মনি। রকির কণ্ঠ শুনে মনি চমকে গেল। আর মনের মধ্যে আনন্দের শেষ থাকলো না। রকিকে দেখে মনি দাঁড়িয়ে গেল। রকি, কি ভেবেছ? হ্যাঁ, আমায় কি একটু শান্তি দিবা না? সব সময় শুধু ডিস্টার্ব। আমায় কি না মারলে তোমার শান্তি হবে না? রকি। রকি এবার মনির সামনে এসে মনির দু হাত ধরে চোখে চোখ রেখে বলল। মনি, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? তোমার শূন্যতা আমায় মেরে ফেলছে, ঠিক মতো কাজ করতে দেয় না। তাই তোমায় সবসময় আমার মনে রাখতে চাই। তুমি কি থাকতে রাজি? বিশ্বাস করো মনি, কখনো কষ্ট দিব না। জানি না কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি। আমায় কিছু বলতে দাও। আন্দাজে এসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ, বলো। আমি সব কথা সামনাসামনি বলি। আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমায় দেখতে আসছে আর আমি একে বিয়ে করব। কথা বলে মনি রকিকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল। সারা জীবন কিন্তু তোমার ম্যাডাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম। আই লাভ ইউ রকি। আই লাভ ইউ টু। বাবা, আমার এই পাত্রটা পছন্দ হয়েছে।
ওকে মা, তোর পছন্দ একদম কারেক্ট। দেখুন, আপনারা তো দেখলেন আমার মেয়ে সুখের জায়গায় পেয়েছে গেছে, আমি এতেই খুশি। তারপর ছেলে আর তার বাড়ির লোকেরা রকি এবং মণিকে দোয়া করে চলে গেল। তারপর রকি আর মণির পরিবার মিলে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হলো, অনেক ধুমধাম করে বিয়ে হলো। এখন মণি রকির বাসার ম্যাডাম, সারা জীবনের জন্য তাকে ম্যাডাম বানিয়ে নিল।